আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওকে, আজকে আমাদের বোটানি 10 শেষ ক্লাস, তাই তো? সো আমরা একটা ক্লাস নিয়েছি। বোটানি 10 নর্মালি তোমাদের শর্ট সিলেবাসে নাই। মূলত যাদেরকে উদ্দেশ্য করে এই ক্লাসটা নেওয়া তারা হচ্ছে এইচএসসি 25, তবে এইচএসসি 26 চাইলেও দেখতে পারে, এবং ভবিষ্যতে যারা মনে করছো যে রিঅ্যাডমিশন দিবা তারাও দেখতে পারবা। সো গত ক্লাসে আমরা পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট পড়েছি। আজকে মূলত আমরা বাকি যা আছে সব শেষ করে ফেলব। তো ঝটপট চলে আসো। আমি তোমাদেরকে অনুরোধ করব আজকে হাসান স্যারের বইটা একটু সাথে রাখো। আবুল হাসান স্যারের বই আজকে সাথে রাখতে হবে। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, যাদের হাতের কাছে বই নাই তারা আবুল হাসান স্যারের বইটা কিন্তু সাথে নিয়ে আসো। আজকে আমরা এটা শেষ করে ফেলবো, ওকে, ইনশাল্লাহ। এবং আমি বলেছি যে আমি যা পড়াবো ইনশাল্লাহ আবুল হাসান স্যারের বই থেকে এর বাইরে কিন্তু আর কিছু আসবে না, ওকে, ইনশাল্লাহ। তো শুরু করি। জাস্ট আমি আর কয়েক সেকেন্ড নিব। তোমরা আবুল হাসান স্যারের বইটা নিয়ে আসো। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? একটু আমাকে জানাও তো গত ক্লাসটা কি করেছো, কিনা একটু জানাও। আজকের ক্লাসে ম্যাক্সিমাম মুখস্থ বিদ্যা অর্থাৎ বিভিন্ন এক্সাম্পল, এগুলো আমরা একটু আজকে সহজে বিভিন্ন নেমোনিক বা ট্রিকি ওয়েতে শিখব, ট্রিকি ওয়েতে আমরা মনে রাখবো, ঠিক আছে? আজকে একটু মুখস্থ বিদ্যার পড়া বেশি আছে, ওকে। তাহলে শুরু করা যায়। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? ওকে, চলে আয় সবাই। আচ্ছা, বলে রাখি, যদি গত ক্লাসটা কেউ নাও করে থাকো, আজকের ক্লাসের শুরুর টপিকটা বুঝবা কিনা আমি জানি না, বাট তারপরে মনে রাখার একটা টেকনিক আমি কিন্তু তোমাদেরকে বলে দিব। আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। চলো তাহলে আমাদের আজকের প্রথম কাজ। সবাই তোমরা আবুল হাসান স্যারের বইয়ের যে জায়গায় আমরা শেষ করেছিলাম সেখানে চলে যাও। দেখো, আজকে আমরা বই পড়বো আর দাগাবো আর একদম মাথার মধ্যে ঢুকে নিব। দেখো, একটা টপিক আছে, সেটা হচ্ছে লেখা নিষেকের পরিণতি। পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি নিষেকের পরিণতি নয় কিংবা হয়। আচ্ছা, গত ক্লাসে তোমাদের মনে আছে কিনা, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে এটা ভ্রূণথলি, এই যে নায়িকা আর অভিভাবক। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে গত ক্লাসে দেখেছিলাম যে পরাগনালিকার মধ্যে দুইটা শুক্রাণু ছুটে আসে, নায়িকার সাথে যে মিলিত হয়, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তৈরি হয় জাইগোট, এবং জাইগোট পরবর্তীতে হয় ভ্রূণ। তাহলে বলো তো, নিষেক হলো বিধায় কিন্তু ভ্রূণ তৈরি হলো। তাহলে আমি বলতে পারি না যে ভ্রূণ তৈরি বা ভ্রূণ এটা হচ্ছে নিষেকের একটা পরিণতি? ডেফিনেটলি আমি বলতে পারি। তাহলে খেয়াল করো, নিষেকের একটা পরিণতি হচ্ছে, দাগিয়ে ফেলো, হেডলাইনটা শুধু দাগাও, ভ্রূণের পরিস্ফুটন, অর্থাৎ ভ্রূণ তৈরি। পরিস্ফুটন মানে ভ্রূণ এরপরে কি হবে, বড় হতে থাকবে, ওকে, সেটাকেই বলা হয় ভ্রূণের পরিস্ফুটন। সো আলটিমেটলি নিষেক হলো বিধায় ভ্রূণ হলো, নাম্বার 1। নাম্বার 2, খেয়াল করো তো সবাই, এই যে শুক্রাণু, সে তো নায়িকাকে পেল, বাকি শুক্রাণুটা কোথায় চলে গেছে? বাকি শুক্রাণু চলে গেছে অভিভাবকের কাছে। অভিভাবকে এখানে তো দুইটা নিউক্লিয়াস, আর শুক্রাণুর ভেতর আছে একটা নিউক্লিয়াস, তিনটা নিউক্লিয়াস মিলে তৈরি হয়েছে ট্রিপ্লয়েড নিউক্লিয়াস, রাইট? ট্রিপ্লয়েড। এবং এটা পরবর্তীতে কি হয়েছে বলেছিলাম, শস্য হয়েছে। তাহলে এই যে জিনিসটা এখন হয়ে যাবে শস্য। তাহলে নিষেক হলো বিধায় এটা কি তৈরি হলো, শস্য তৈরি হলো। তাহলে নিষেকের আরেকটা পরিণতি যদি আমরা বলি, শস্যের উৎপত্তি। তাহলে একটা পরিণতি হচ্ছে
ভ্রূণের পরিস্ফুটন, আর একটা পরিণতি হচ্ছে শস্যের উৎপত্তি। তাহলে নিষেকের 4টা পরিণতি। 1 নাম্বার, ভ্রূণ পেলাম। থেকে ভ্রূণ পেলাম বলো তো? এই ভ্রূণটা আগে কি ছিল? ভ্রূণটা আগে ছিল ডিম্বাণু। এই যে দেখো, ছিল তো আগে নায়িকা ডিম্বাণু। শুক্রাণু যখন ওর ভেতর ঢুকলো তখন সে জাইগোট হলো, তারপর ভ্রূণ হলো। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন আসে, নিষেকের আগে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণুটা নিষেকের পর কি হয়ে যায়? তাহলে উত্তর কি হবে? ভ্রূণ হয়ে যায়। একই রকমভাবে প্রশ্ন আসে, নিষেকের আগে যেটা ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস, নিষেকের পর সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় শস্য। এখন দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই পুরো জিনিসটাকে আমরা বলতাম ডিম্বক, আর এই যে পুরো জিনিসটাকে আমরা কি বলতাম? গর্ভাশয়। তো যখন নিষেক হয়, লক্ষ্য করো, এইটা হয়ে গেল ভ্রূণ, এটা হয়ে গেল শস্য। তাহলে 2টা জিনিস পেলাম। এই যে পুরো ডিম্বকটা সেটা এখন হয়ে যায় বীজ। পুরো ডিম্বকটা হয়ে যায় বীজ, আর এই পুরো গর্ভাশয় হয়ে যায় কিন্তু এখন ফল। এই গর্ভাশয় আর গর্ভাশয় থাকে না, সেটা হয়ে যায় ফল। মনে করো এই পুরো একটা ফল, এটা একটা ফল, আর আমরা সবাই জানি ফলের ভেতর থাকে বীজ। তাহলে নিষেকের পরিণতি কয়টা পরীক্ষায় যদি বলে, তুমি আনসার দিবা 4টা। ভ্রূণ তৈরি, শস্য তৈরি, বীজ তৈরি, ফল তৈরি। তাহলে আশা করি বুঝতে পারছো। একটা আমের কথা চিন্তা করো, আমের যেটা তুমি খাও ওইটা ফল, আমের ভেতর যে আটি, ওই আটিটা বীজ, ওই বীজের ভেতরে আছে শস্য এবং কি, যদি বীজের ভেতর শস্য থাকে তাহলে কি আছে? শস্য এবং আছে ভ্রূণ। কথা কি বুঝতে পেরেছো? তাহলে একটা নিষেকের পর 4টা জিনিসের পরিণতি হয়। 1 হচ্ছে ভ্রূণ, 2 হচ্ছে শস্য, 3 হচ্ছে এই যে দেখো ফল সৃষ্টি, এবং ফাইনালি বীজ সৃষ্টি। সো তোমাদেরকে এই 4টা হেডলাইন মনে রাখা লাগবে। তাহলে আজকের ক্লাসের শুরুতে আমরা 4টা জিনিস পড়লাম। কি কি পড়লাম? যে নিষেকের 4টা পরিণতি বলো তো ভাইয়া? ভ্রূণ, শস্য, বীজ, ফল। এখন বীজের ভেতর থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, জাহাঙ্গীরনগর ভার্সিটিতেও একবার আসছিল, মেডিকেলে এরকম আসে নাই কিন্তু আসতে পারে। সেটা কি? দেখো তো, এই যে বীজ, আমরা তো জানি বীজ থেকে উদ্ভিদ তৈরি হয়, আর একটা উদ্ভিদের 3টা অংশ থাকে, মূল, কাণ্ড, পাতা। এটা আমরা সবাই জানি। তো এখন যদি তোমাকে প্রশ্ন করে এই বীজের ভেতর তো ভ্রূণ আছে, তাই না? তাহলে এই ভ্রূণের কি কি অংশ? ভ্রূণ মানে কি? এটাই তো ভবিষ্যতের উদ্ভিদ। তাহলে ভাই বলো তো, ভ্রূণ যদি উদ্ভিদ হয়, এটা তো উদ্ভিদের ভ্রূণের কথা বলেছে, তো উদ্ভিদের যেহেতু মূল, কাণ্ড, পাতা থাকে, তাহলে ভ্রূণেরও কি থাকবে? মূল, কাণ্ড, পাতা থাকবে। লক্ষ্য করো, ভ্রূণের মূল আছে, ভ্রূণের কাণ্ড আছে। তাহলে আরেকটা কি বলতো? ভ্রূণ মূল, ভ্রূণ কাণ্ড, আরেকটা কি? আরেকটা হলো ভ্রূণ পত্র। আরেকটা কি বলো? ভ্রূণ পত্র। তাই কি না? সো এই জায়গায় আমরা বাস খাবো যে ভ্রূণ মূল আছে, ভ্রূণ কাণ্ড আছে, কিন্তু স্টার চিহ্ন দাও, ট্রিপল স্টার। কিন্তু ভ্রূণ পত্র বলে কিছু নাই, যেটা আছে সেটা হলো বীজপত্র। বলো সেটা কি আছে? বীজপত্র। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে ভ্রূণের অংশ নয় কোনটি? অপশন এ ভ্রূণমূল, অপশন বি ভ্রূণকাণ্ড, অপশন সি ভ্রূণপত্র, অপশন ডি বীজপত্র। তাহলে ভ্রূণের অংশ নয়, ভ্রূণপত্র। অনেকেই দেখবে আল্লাহ বীজ কেন এখানে, সে বীজপত্র দাগিয়ে ফেলতে পারে। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। পারবা তো না? অবশ্যই এটা পারা লাগবে। এখন একটা কথা, এখানে একটা কথা আছে, দাগিয়ে ফেলো। বলা হয়েছে ভ্রূণ পোষক টিস্যু ভ্রূণকে পুষ্টি দেয়। এটা তো নাম থেকেই আমরা বুঝতে পারছি। কখনো যদি প্রশ্ন করে যে ভ্রূণকে পুষ্টি দেয় কে, নামের মধ্যেই বলে দিচ্ছে ভ্রূণকে পুষ্টি, অর্থাৎ ভ্রূণ পোষক টিস্যু। সো ভ্রূণকে পুষ্টি দেয় কে? ভ্রূণ পোষক টিস্যু। ভ্রূণকে পুষ্টি দেয় কে? ভ্রূণ পোষক টিস্যু। ক্লিয়ার? ভ্রূণকে পুষ্টি দেয় কে? ভ্রূণ পোষক টিস্যু। এবার আসো, এইখানে একটা কথা আছে পরিভ্রূণ। এই পরিভ্রূণ ব্যাপারটা আমরা পরের পৃষ্ঠার 6-এ পড়ব। জাস্ট একটু ওয়েট করো। এইবার একটা জায়গায় আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরিল, এইটা কি জিনিস? তোমরা নিশ্চয়ই লিচু খেয়েছো,
লিচুর তেলাপোকা কালারের, আমার এই কালারের মতো যে বীজ আছে না, ভেরি গুড। সো লিচুর যে তেলাপোকা কালারের বীজ আছে, ওই বীজের কিন্তু ওই তেলাপোকা কালারটা হচ্ছে বহিতক, ভেতরে আছে অন্ততক। তাহলে বলো তো বীজের কয়টা স্তর? দুইটা, বহিতক আর অন্ততক। মাঝে মধ্যে দেখা যায় কি জানো, মাঝে মধ্যে দেখা যায় ডিম্বকের যেহেতু দুইটা ত্বক, ডিম্বক যদি বীজ হয়ে যায় তাহলে বীজেরও কয়টা ত্বক? দুইটা ত্বক। তো মাঝে মধ্যে কই 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 হ্যাঁ, মাঝে মধ্যে বীজের একটা তৃতীয় স্তর তৈরি হয়। এই তৃতীয় স্তরকে বলা হয় এরিল। কোনটা এরিল? এই যে লিচুর যে সাদা অংশটা তোমরা খাও, সেটা কি বীজের বাইরের ত্বকেরও উপরে তৈরি হয়েছে না? ওই সাদা অংশটাকেই বলা হয় এরিল। সো ভেরি 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 ইম্পর্টেন্ট। এরিল কি? প্রথম কথা, এরিল হচ্ছে বীজের তৃতীয় স্তর। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এরিল কোথায় কোথায় থাকে। তোমরা পাশে লিখতে পারবা, একটা কথা লিখতে পারো এরিল। তাহলে শুরুতে তোমরা এ কথাটা মাথায় রাখো, বলো এ। এখন দেখো এখানে কি কি আছে, শাপলা আছে, লিচু আছে, জায়ফল আছে, আবার কাঠ লিচু আছে, আবার অন্যান্য বইয়ে আরেকটা আছে আশফল। আমি যদি এগুলোকে একসাথে লিখি তাহলে কি হয় একটা ব্যাপার দেখো, একটা খুব মজার বিষয় হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এরিল, এরিলের আমি এ লিখলাম। কি কি আছে দেখো তো, শাপলা, লিচু, আশফল, জায়ফল। অনেকে কিন্তু আজা মানে আমজাম ভাববে, তাহলে তুমি মনে রাখতে পারো এ হচ্ছে এরিল। তাহলে মনে রাখতে পারো এ ড্যাশ আজা। অথবা তুমি যদি মনে করো যে না এটা শুনতে খুব একটা ভালো লাগছে না, তাহলে তুমি মনে রাখতে পারো এ আলিশা যা। তবে আমার কাছে মনে হয়, আচ্ছা তোমরা দেখো তোমার কাছে কোনটা ভালো লাগছে। তো এরিলের এক্সাম্পল হচ্ছে এ আলিশা যা অথবা এ শালি আজা। সো এই আজা মানে আম এবং জাম না, আজা মানে তুমি বলতেছো আসো এবং যাও। অর্থাৎ যাও মানে হচ্ছে জায়ফল, ভুল করো না, যাও মানে হচ্ছে জায়ফল, আর আ মানে হচ্ছে আসো অর্থাৎ আশফল। এবং লি হচ্ছে লিচু। দুই ধরনের লিচুই কিন্তু এখানে থাকবে, একটা কাঠ লিচু আর একটা শুধু লিচু, আর সাথে হচ্ছে শাপলা। তুমি চাইলে যদি মনে চাও, তোমার মনে চায় যে আমি কা কেমনে মনে রাখবো, তাহলে বলো এ শালিকা আজা। সো অ্যাজ ইউর উইশ, মুখস্থ করে ফেলো। কপাল ভালো থাকলে পরীক্ষায় এটা কমন পাবা। সো এরিল পাওয়া যায় কোথায়? কাঠ লিচু খাও নাই? আহারে বেচারা, কাঠ লিচু খাও নি তোমরা? আহারে। তাহলে দেখো এ শালিকা আজা, এই শালিকা আজা সব হচ্ছে এই যে নতুন বইয়ের মানে অন্য একটা বইয়ের ইনফরমেশন হচ্ছে আশফল। আশফল, ঠিক আছে, লিখে ফেলছো? আচ্ছা, নিয়ম হলো যেহেতু আমি বই পড়াচ্ছি, নিয়ম হলো এই কথাটা বইয়ের পাশেই লিখে রাখা, এই কথাটা বইয়ের পাশেই লিখে রাখা। সো তোমরা বইয়ের পাশে লিখে ফেলো। আমি আর বইয়ের পাশে লিখে দিচ্ছি না, আমি আর বইয়ের পাশে লিখে দিচ্ছি না। ক্লিয়ার? ওকে, চলে আসো তাহলে এর পরের পৃষ্ঠা। হাতে তোমাদের যত শক্তি আছে পারলে বই ছিঁড়ে ফেলো, কিন্তু সকল শক্তি দিয়ে স্টার চিহ্ন দাও, ইনফিনিটি স্টার, 100%। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ডিম্বকের প্রকারভেদ, এটা পরীক্ষার জন্য ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। সেরকমই আজকে একটা ইম্পর্টেন্ট হলো এই ছকটা। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন পাবা এবং নিমিষেই এটা তোমার মুখস্থ হয়ে যাবে, জীবনেও ভুলবা না। জাস্ট একটু ধৈর্য ধরো। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নিষেকের আগে যারা থাকে, নিষেক হয়ে যাওয়ার পর তাদের আসলে কি নাম হয়। এর মধ্যে চারটা জিনিস একটু আগেই তুমি পড়লা। কি কি পড়েছো দেখো তো? তুমি একটু আগে পড়েছো ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলে জাইগোট হয়, সেটা পরবর্তীতে ভ্রূণ হয়। কি এটা পড়েছো না? এটা তো এমনি মনে রাখা যায়। অনেকেই আবার করে কি জানো, এটারও ছন্দ দেয়। এত ছন্দ দিলে কিন্তু ছন্দই মনে থাকবে না। অনেকেই বলে ডিম্বাণুতে আছে মূর্ধন্য, ভ্রূণেও আছে মূর্ধন্য। তো এইসবের কোনো দরকার আছে ভাই? এটা তো খুবই কমন সেন্স।
যে ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলে জাইগোট দেন ভ্রূণ হয়। এখন বলো তো ডিম্বাণু তো ভ্রূণ হলো, তাহলে বলো তো সেকেন্ডারি নিউক্লিয়াস কি হয়? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণু মিলে ট্রিপ্লয়েড হয়, অর্থাৎ সেটা অ্যান্ডোস্পার্ম, যার অপর নাম শস্য হয়। এই দুইটা পড়লাম। তারপর আমরা পড়েছি ডিম্বক হয় বীজ আর গর্ভাশয় হয় ফল। তাহলে দেখো এই যে নিষেকের 4টা পরিণতি, সেখানে কিন্তু আমরা অলরেডি এই 4টা শিখেছি। এবার খুবই কমন সেন্স, গর্ভাশয় যদি ফল হয় তাহলে গর্ভাশয়ের প্রাচীর সেটা কি হয়ে যাবে? ফলের প্রাচীর। আর প্রাচীর মানে কি? ত্বক। এটাও আমরা পারবো। এবার সবচেয়ে সহজ বিষয় হলো ডিম্বক যদি বীজ হয় তাহলে ডিম্বক বহিতক হবে বীজ বহিতক, ডিম্বক অন্ততক হবে বীজ অন্ততক। ঝামেলাটা লাগলো কোথায় জানো? ঝামেলাটা লাগলো এইটা মনে রাখতে আমাদের কষ্ট হবে। কিরকম? বহি মানে তো এক্সো, এটা তো আমরা সবাই বুঝি। অন্ত মানে তো হচ্ছে ইন, ইন মানে অন্ত, এক্সো মানে বাইরে, এটা তো আমরা সবাই বুঝি। ঝামেলা হলো এই দুইটা নাম দেখে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে কে বাইরে কে ভেতরে? টেস্টা টেগমেন দেখে কি তুমি বুঝতে পারছো যে টেস্টা টেগমেন কে বাইরে কে ভেতরে? পারছো না। তাই আমি এটা এভাবে মনে রাখতাম। কিভাবে মনে রাখতাম? আমি মনে রাখতাম এভাবে, টেস্ট এক্সাম। তোমরা টেস্ট এক্সাম দিচ্ছ বা শেষ করেছো? তাহলে আমার সাথে একটু বলো টেস্ট এক্সাম, কমেন্ট করো ভাইয়া টেস্ট এক্সাম, প্লিজ বলতে থাকো টেস্ট এক্সাম। বলো বলো বলো, একটু বলো, এটা মনে রাখতে হবে, বলো টেস্ট এক্সাম। ওকে, তার মানে হচ্ছে যেটা এক্সাইন সেটা হয়ে যাবে টেস্টা। টেস্ট এক্সাম মানে কি? এক্সাইন হয়ে যাবে টেস্টা। তাহলে বাকি যেটা থাকলো ইনটাইন সেটা হয়ে যাবে, বাকি যে টে আছে সেটা টেগমেন। এই জায়গায় স্টুডেন্টদের কনফিউশন হয়। এখন একটা জিনিস খেয়াল করো, খেয়াল করো নিচে, নিচে দেখো অনেকগুলো জায়গায় ডিম্বক আছে। একটু আগে আমি তোমাদেরকে বলেছি, একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে ডিম্বক ভবিষ্যতে কি হয়ে যাবে? বীজ হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি হয় ডিম্বক রন্ধ্র, হয়ে গেছে দেখো বীজ রন্ধ্র। এটা যদি হয় ডিম্বক নাভি, হয়ে গেছে কি? বীজ নাভি। এটা যদি হয় ডিম্বক নাড়ি, এই নাড়ি মানে হচ্ছে বৃন্ত বা বোটা, তাহলে এটা হয়ে গেছে দেখো বীজের বোটা বা বীজ বৃন্ত। এটা যদি হয় ডিম্বক মূল, তাহলে এটা হয়ে যাবে কি? বীজ মূল। তাহলে তো আমি সবই পারছি। ঝামেলা হলো নিষেকের পরে 4টা জিনিস নষ্ট হয়, এইটা আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। লক্ষ্য করো তো এই জায়গায় লেখা আছে না নষ্ট হয়ে যায়, এই যে ডিম্বক মূল নষ্ট হয়ে যায়। আবার দেখো লেখা আছে সহকারী কোষ বা সিনার্জিড নষ্ট হয়। ওই যে গতদিন বলছিলাম প্রতিপাদ কোষ, এই 3জন নায়িকাকে না পেয়ে আত্মহত্যা করে। সো নায়িকাকে না পেয়ে আত্মহত্যা করে। আবার সহকারী কোষ 2টা এদের অপেক্ষায় ছিল হয়তো বা কারো, তারাও আত্মহত্যা করে। এবং আর একটা জিনিস দেখো লেখা আছে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু তারাও অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। কিন্তু এটা আবার যদি কিঞ্চিত থাকে, একটা কথা বলছে, তাহলে তুমি প্রথমে একটা কাজ করো। আমি যদি তোমাদেরকে গত ক্লাসের একটা ব্যাপার দেখাই, সেটা হলো এই যে দেখো এইটা ছিল নায়িকা, এটা ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। আমি একটু সাদা কালার দেই, সহকারী কোষ, প্রতিপাদ কোষ, এইটা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, আর আর এইটা হচ্ছে ডিম্বক মূল। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো? তোমরা দুইভাবে মনে রাখতে পারবা কারা কারা নষ্ট হয়। তুমি মনে রাখতে পারবা এই লাইন বরাবর, এই লাইন বরাবর, এই যে দেখো মূল নষ্ট হয়, ভ্রূণ পোষক টিস্যু নষ্ট হয়, প্রতিপাদ কোষ নষ্ট হয়, সহকারী কোষ নষ্ট হয়। কিন্তু ডিম্বাণু আর সেকেন্ডারি নিউক্লিয়াস তো কি হয় সেটা তোমরা জানো। তোমরা দুইভাবে মনে রাখতে পারবা। কি কি? প্রকাশনী দিয়েও মনে রাখতে পারো যে প্রকাশনী নষ্ট হয়। এই 4টা জিনিস তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। তুমি বইয়ের মধ্যে দাগিয়ে ফেলো, বইয়ের মধ্যে দাগিয়ে ফেলো প্রকাশনী নষ্ট। আগে এটা তুমি একটু লিখে ফেলো যে প্রকাশনী কি হয়? নষ্ট হয়। বলো কোন 4টা নষ্ট হয়? প্রকাশনী নষ্ট হয়। বলো কি নষ্ট হয়? প্রকাশনী। মানে হচ্ছে প্রতিপাদ কোষ নষ্ট হয়। কোথায়? প্রতিপাদ কোষ। কাতে হচ্ছে ক্যালাজা নষ্ট হয়, শতে হচ্ছে সহকারী কোষ নষ্ট হয়, এবং নিতে হচ্ছে নিউসেলাস নষ্ট হয়। তাহলে বলো নষ্ট হয় কারা? আগে এটা মাথায় রাখো, সবারই চেঞ্জ হয়, নষ্ট হয় কারা? তাহলে নষ্ট হচ্ছে 4জন প্রকাশনী। এর মধ্যে
ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, দেখো ভাইয়া, এই যে টিস্যুটা, খেয়াল করো, এই যে টিস্যুটা, আচ্ছা এই টিস্যুটাকে আমরা কি বলেছি? ভ্রূণ পোষক টিস্যু। এই যে এই টিস্যুটাকে আমরা কি বলেছি? ভ্রূণ পোষক টিস্যু। কারণ ওর নামের মধ্যেই আছে সে ভ্রূণকে পুষবে। মনে করো ডিম্বাণু নিষেক হয়ে গেছে, এই ডিম্বাণুটা এখন ভ্রূণ হয়ে গেছে, মনে করো এটা ভ্রূণ। তো এই ভ্রূণ করে কি জানো? এই টিস্যুটাকে খায়, খেয়ে খেয়ে বড় হয়। সহজ কথা, এই টিস্যুটা গলে যায়, এই টিস্যুটা বিগলিত হয়, গলে গিয়ে এই ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ভ্রূণ আসলে একে খেয়ে বাঁচে। তাহলে বলো তো, ভ্রূণ যদি, তাহলে আমি যদি একটা সহজ সরল ছবি আঁকি, মনে করো এটা একটা কোষ, এটা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, মনে করো এটা ভ্রূণ পোষক টিস্যু। আর মাঝখানে মনে করো তুমি আছো, তুমি একটা ভ্রূণ, মনে করো পড়াচ্ছি উদ্ভিদ, একটা মানুষ এঁকে ফেলছি, মনে করো এটা ভ্রূণ। তুমি এই ভ্রূণ পোষক টিস্যুটাকে এখন খাবা। তো তুমি যদি ভ্রূণ পোষক টিস্যুটাকে খাও, তাহলে ধীরে 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 এই ভ্রূণ পোষক টিস্যু কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এবং বলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে। এই ভ্রূণটা ভ্রূণ পোষক টিস্যুকে খেয়ে 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 নষ্ট করে ফেলবে। কিন্তু কিন্তু কখনো কখনো কি হয় জানো? কখনো কখনো এই ভ্রূণটা পুরোটাকে খেতে পারে না, কিছুটা রয়েই যায়। মনে করো কিছুটা রয়েই যায়, এটা কিন্তু মাঝে মধ্যে, কখনো কখনো। তাহলে তোমরাই বলো তো, যদি ভ্রূণ পোষক টিস্যু পুরাটাই নষ্ট হয়ে যায় তো গেল, কিন্তু যদি সে থেকে যায় তাহলে সে ভ্রূণের চারদিকে রয়ে গেছে না? যেহেতু সে ভ্রূণের চারদিকে রয়ে গেছে, পরি শব্দটার অর্থ পরিধি বরাবর, চারদিকে। কার চারদিকে রয়ে গেছে? ভ্রূণের চারদিকে রয়ে গেছে, তখন তার নাম হবে পরিভ্রূণ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাই অংশ আছে যে নিষেকের পর নষ্ট হতেও পারে, নাও পারে। নষ্ট হয় এটাই অধিকাংশ সময় সত্য কথা, কিন্তু যদি নষ্ট না হয় তাহলে তো সে থেকেই যাবে। কার চারদিকে থাকবে? ভ্রূণের চারদিকে। হ্যাঁ, তাহলে ভ্রূণের চারদিকে থাকলে এটাকে আমরা কি বলবো? পরিভ্রূণ। আর আমরা ইংলিশে সবাই পড়েছি পেরি মানে চারদিকে, যে কোনো আবরণ, ম্যাক্সিমাম আবরণের শুরুতে কি থাকে? পেরি, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম। সো এটাকে আমরা বলি ইংলিশে পেরিস্পার্ম। তাহলে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ছকটা পড়ার সহজ বুদ্ধি হলো নিউসেলাসকে একটু হাইলাইট করা। এই নিউসেলাস অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, যদি কিঞ্চিত থাকে তাহলে তো সে ভ্রূণের চারদিকে থাকে, তাই তার নাম হবে পেরিস্পার্ম বা পরিভ্রূণ। তাহলে প্রশ্ন কি কি হতে পারে? কারা নষ্ট হয়? প্রকাশনী। এর মধ্যে নি, নি, সে যদি নিতে নিউসেলাস, নিতে নিউসেলাস, সে যদি নষ্ট না হয়ে থেকে যায় তার নাম কি হবে? তার নাম হবে পরিভ্রূণ। তার নাম হবে কি? পরিভ্রূণ। আর বাদ বাকি গর্ভাশয় থাকলে ফল, ডিম্বক থাকলে বীজ। আর ডিম্বাণু সে কিন্তু শুক্রাণুর সাথে মিলে জাইগোট হয়ে ভ্রূণ হয়েছে, আর সেকেন্ডারি নিউক্লিয়াস আরেকজনের সাথে মিলে ট্রিপ্লয়েড শস্য হয়েছে। তো আমার বিশ্বাস এই পুরো পৃষ্ঠা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। বহিতক বহিতক হবে, কিন্তু এক্সাইন, ইনটাইন, টেস্টা, টেগমেন গুলায় যেতে পারে। এজন্য আমি বলেছি মনে রাখবা টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম। এবার আমি তোমাদের কিছু প্র্যাকটিস দিব, দেখি পারো কিনা। সো প্রথমে 1 নাম্বার প্রশ্ন, নষ্ট হয় কারা? নষ্ট হয় কারা? নামগুলো বলো, নষ্ট হয় কারা? তাহলে বলো 4টা জিনিস নষ্ট হয়, 1 নাম্বার দিয়ে কমেন্ট করো। 2 নাম্বার, কোনটি কোনটি নষ্ট হতেও পারে, হতেও পারে, নাও পারে। 3 নাম্বার কমেন্ট করবা ইনটাইন, সে টেস্টা হয় না টেগমেন হয়। 4 নাম্বার কমেন্ট করবা, 4 নাম্বার কমেন্ট করবা ডিম্বাণু কি হয়, ডিম্বাণু কি হয়। এবং 5 নাম্বার কমেন্ট করবা সেকেন্ডারি নিউক্লিয়াস কি হয়। এই 5টা প্রশ্নের আনসার দাও, নাম্বারিং দিয়ে দিয়ে লেখো। 1 নাম্বার দিয়ে লেখো নষ্ট হয় কে? 1 নাম্বার দিয়ে লেখো নষ্ট হয় কে? নষ্ট হয় প্রকাশনী।
ভেরি গুড। 2 নাম্বার, কোনটি নষ্ট হতেও পারে নাও পারে। 2 নাম্বার ঐশী সঠিক আনসার দিয়েছে আগে, নিউসেলাস। ভেরি গুড, ভেরি গুড। 3 নাম্বার, এবার ইনটাইন সে কি হবে, টেস্টা না টেগমেন? 3 নাম্বারের আনসার চাচ্ছি এখন আমি, নাম্বারিং দিয়ে লেখো। 3 নাম্বারের আনসার কি হতে পারে? সবাই 2-এ আছে। পরিভ্রূণ কেন? নিউসেলাস। পরিভ্রূণ তো সে হতে পারে, হ্যাঁ, কোনটি নষ্ট হতেও পারে নাও পারে, নিউসেলাস, ভ্রূণ পোষক টিস্যু। 3 নাম্বার, ভেরি গুড, টেগমেন। সাবাস। 3 নাম্বারের আনসার কি হবে? টেগমেন। 4 নাম্বার, ডিম্বাণু কি হয়? আর 5 নাম্বার একসাথে আনসার দাও। সাবাস। 5 নাম্বার শস্য হয় বা অ্যান্ডোস্পার্ম হয়। ভেরি গুড, ভেরি গুড। 4 নাম্বার কি হয়? 4 নাম্বার হয়ে যায় ভ্রূণ। ওকে, তাহলে বিশাল একটা সুন্দর ছক, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা পারবে। এইবার আসো নিষেকের তাৎপর্য। এখান থেকে জনমেও মেডিকেলে প্রশ্ন আসে নাই, তারপরে তোমরা চাইলে হেডলাইনগুলো শুধু একবার দেখতে পারো। বাট আমরা চলো আমাদের পরের পৃষ্ঠায় যাই। সো আমরা পড়ছিলাম কিন্তু মূলত উদ্ভিদ প্রজনন। বলো কি পড়ছিলাম? উদ্ভিদ প্রজনন। সো মানুষের তো শুধু যৌন প্রজনন ঘটে, কিন্তু উদ্ভিদের যৌন প্রজনন তো ঘটেই, সাথে আবার অযৌন প্রজনন ঘটে। আবার কিছু কিছু উদ্ভিদের অঙ্গ থেকেও নতুন একটা কি বাচ্চা তৈরি হয়, যেটাকে বলা হয় অঙ্গজ প্রজনন, যদিও সেটাও অযৌন প্রজননের একটা অংশ। এখন আমরা সেই প্রজননগুলোতেই চলে যাব। তাহলে আমরা শুরু করি অযৌন প্রজনন। প্রথমে আমরা একটা জিনিস মাথায় রাখবো, অযৌন প্রজনন মোটামুটি 2 ভাবে হইতে পারে। এক হলো স্পোরের সাহায্যে। এই যে স্পোর মানে হলো রেণু, এবং এর পাশে তুমি লিখতে পারো এটি হলো অযৌন জননের একক। অযৌন জননের একক বইয়ের পাশে লিখে রাখো। স্পোর বা রেণুকে বলা হয় অযৌন জননের একক। বিভিন্ন নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ আছে তাদের দেহে বিভিন্ন নামের স্পোর আছে। এই স্পোরের সাহায্যে তারা সন্তান তৈরি করে। তো সন্তান তৈরির জন্য তো শুক্রাণু ডিম্বাণুর মিলন হতে হয়, এটা হচ্ছে যৌন জনন। বাট কখনো যদি শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া অন্য প্রক্রিয়ায় বাচ্চা তৈরি হয়, সেটাকে আমরা বলবো অযৌন জনন। এই অযৌন জনন যদি স্পোর দিয়ে হয় সেটা একটা, আর যদি স্পোর ছাড়া দেহের অঙ্গের মাধ্যমে হয় সেটাকে আমরা বলবো অঙ্গজ জনন। তাহলে অযৌন জননকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পোরের মাধ্যমে, আর একটা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে। এখন আমাদের অনেকগুলো এক্সাম্পল মনে রাখতে হবে। প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি শৈবাল ছত্রাক পড়ে আসো তাহলে দেখবা শৈবাল ছত্রাকে এখানে যে স্পোরগুলোর কথা বলছে, ব্যাসিডিওস্পোর, তারপর কনিডিওস্পোর, এই জিনিসগুলো তুমি শৈবাল ছত্রাক চ্যাপ্টারে ডিটেইলস পড়বা। আমি তোমাদেরকে লাস্টের এই 3টা লাইন এখন একটু মনে রাখার বুদ্ধি দিব। সেটা হলো কিছু কিছু উদ্ভিদ আছে যাদের দেহে যত স্পোর তৈরি হয় সবগুলো দেখতে একই রকম, অর্থাৎ সমান। দেখো ভাইয়া, সমান শব্দটার অপর নাম হলো হোমো। তাহলে বলো হোমো মানে কি? সমান। আবার বলো হোমো মানে কি? সমান। অর্থাৎ মনে করো এমন একটা উদ্ভিদ, মনে করো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের ভেতর যতগুলো স্পোর তৈরি হচ্ছে তারা সবাই দেখতে কি একই রকম। তখন আমরা এই উদ্ভিদটাকে বলবো যে এটি একটা হোমো স্পোরাস উদ্ভিদ, কারণ তার সকল স্পোর দেখতে হোমো, একই রকম। কিন্তু যদি এমন হয় যে এমন একটা উদ্ভিদ যার কিছু স্পোর ছোট, কিছু স্পোর বড়, কিছু স্পোর ছোট, কিছু স্পোর কি বড়, তখন এই ধরনের উদ্ভিদকে আমরা বলবো অসম রেণু বা হেটারোস্পোরাস। এখন আমাদের মনে রাখতে হবে এদের এক্সাম্পল। তুমি বইয়ের মধ্যে একটা কথা লিখে নিবা, সেটা হচ্ছে, আমি বইয়ের মধ্যে লিখে দেই, তুমি মনে রাখবা যারা সমরেণু তার এক্সাম্পলে কি আছে দেখো, লা আছে আর ফা আছে, রাইট?
আর যারা অসম রেণু, আমি একটু অন্য কালার ইউজ করি, যারা অসম রেণু আগে দেখো তাদের নামের মধ্যে একটা আছে সে আর একটা আছে সু। তাহলে আমার সাথে একটু বলো, বলো সম লাফায় অসম শিশু। জাস্ট কয়েকবার বলো সম লাফায় অসম শিশু। খেয়াল করো ভাইয়া, এটা বোঝাতে গেলে তোমাকে আমার এখন ফার্ন এনে ফার্ন কেটে তার স্পোর দেখাইতে হবে সমান, কিন্তু দিন শেষে তোমাকে কিন্তু এক্সাম্পল মনে রাখতে হবে। সো তুমি কি লিখে রাখবা, তুমি লিখে রাখবা, তুমি লিখে রাখবা সম লাফায়, সম লাফায় অসম শিশু। বারবার একটু পড়তে থাকো, সম লাফায় অসম শিশু, বারবার বলো, কমেন্ট করো, এটা কমেন্ট করো, সম লাফায় অসম শিশু, সম লাফায় অসম শিশু। তার মানে সম মানে হচ্ছে সমরেণু, এর এক্সাম্পলে দুইটা আছে, একটা লা দিয়ে তার নাম হচ্ছে লাইকোপোডিয়াম এবং আরেকটা ফা দিয়ে তার নাম হচ্ছে ফার্ন। তাহলে সম লাফায় অসম শিশু, তাহলে শিশুতে কি, সেতে হলো সেলাজিনেলা আর সুতে হলো শুষ্নি। এবং মজার বিষয় হলো যে কোনো এক সাইড পড়লেও হয়, বাট তোমরা দুটোই পড়ে ফেলো। তাহলে একটু কমেন্ট করো তো, সম লাফায় অসম শিশু, সম লাফায় অসম শিশু। ওকে, আচ্ছা এইবার আসো ভাইয়া, আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারে তিনটা জায়গা আছে যেখান থেকে প্রচুর প্রশ্ন হয়। একটা হলো ডিম্বকের প্রকারভেদ, রাইট? আচ্ছা, আর একটা আমি একটু আগে পড়ালাম, নিষেকের আগে এবং নিষেকের পরে কি কি চেঞ্জ হয়, দুইটা। আর 3 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে, সেটা হলো অঙ্গজ প্রজনন। সো দেহ অঙ্গের মাধ্যমে, ভাইয়া দেহ অঙ্গের মাধ্যমে দুইভাবে প্রজনন হইতে পারে। সো দেহ অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় তাকে আমরা বলি অঙ্গজ প্রজনন। ধরো একটা উদ্ভিদ, যেমন যেমন মিষ্টি আলু, মিষ্টি আলু নিশ্চয়ই তোমরা খেয়েছো, মিষ্টি লাগে, মজা লাগে। এই মিষ্টি আলুর কি হয় জানো, মনে করো এটা একটা মিষ্টি আলু, এটা একটা মিষ্টি আলু, এই মিষ্টি আলুর মনে করো মূল আছে, এগুলো হচ্ছে মূল। মিষ্টি আলুর এই মূল থেকেই পরবর্তীতে নতুন একটা মিষ্টি আলু তৈরি হয়। যেমন তোমরা হাইড্রায় পড়েছো, হাইড্রায় কি পড়েছো বলো তো, হাইড্রায় একটা মুকুল তৈরি হয়, এই মুকুল থেকেই পরবর্তীতে একটা নতুন হাইড্রা হয়। তাহলে বলো তো এই হাইড্রাটা মুকুল নামক অঙ্গ থেকে তৈরি হয়েছে, তাই এটাকে বলে অঙ্গজ প্রজনন। তাহলে খেয়াল করো, অঙ্গজ প্রজনন মানে হলো অঙ্গ থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হবে বা জীব তৈরি হবে। এখন এই অঙ্গটা যদি উদ্ভিদের স্বাভাবিক অঙ্গ হয়, স্বাভাবিক অঙ্গ মানে কি, আচ্ছা বলো তো, মূল কি উদ্ভিদের স্বাভাবিক অঙ্গ কিনা? হ্যাঁ, উদ্ভিদের তো স্বাভাবিক অঙ্গ মূল। কাণ্ড উদ্ভিদের স্বাভাবিক অঙ্গ কিনা? হ্যাঁ। তার মানে উদ্ভিদের যে স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো থেকে যদি নতুন বাচ্চা কাচ্চা তৈরি হয় সেটাকে বলে স্বাভাবিক অঙ্গজ প্রজনন। কিন্তু যদি এমন হয় তুমি তোমার বান্ধবীর বাসায় কোনো একটা ফুলের গাছ তোমার পছন্দ হয়েছে, তুমি বললা দোস্ত আমি তোর এই গাছের একটা ডাল কেটে নিচ্ছি, এই যে তুমি গাছের ডাল কাইটা তোমার বাসায় এনে সেটা পুঁতে রাখলা বা যে কোনো কিছু করলা, যেটাকে আমরা বলি কলম করা, তো সেটা তো আর স্বাভাবিক হলো না, এটাকে আমরা বলি কৃত্রিম অঙ্গজ প্রজনন বা কলম। তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য থার্ড ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে যেটা, সেটা হলো এই স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহরণগুলো। সো ইনফিনিটি স্টার দিবা, 100% ইম্পর্টেন্ট। সেটা হলো মূল দ্বারা কার কার অঙ্গজ প্রজনন হয়, কাণ্ড দ্বারা কার কার অঙ্গজ প্রজনন হয়, এই জিনিসগুলো 100% ইম্পর্টেন্ট। এইটা মনে রাখার জন্য তোমরা একটা ছোট্ট ট্রিক মনে রাখতে পারো। দেখো মূলেরও অনেকগুলো এক্সাম্পল, কাণ্ডেরও অনেকগুলো এক্সাম্পল, তাহলে এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা মনে রাখবো এবং তোমরা কমেন্টে জানাবা। তার আগে তোমরা খাতায় লেখো, আমার সাথে একটু বলো, মূলের মধ্যে যেহেতু ম আছে, এই মূলের মধ্যে কি আছে রে, মূলের মধ্যে ম আছে, মিষ্টি আলুর মধ্যেও ম আছে, রাইট? সো আমরা এই মিষ্টি দিয়ে শুরু করব যাতে পরে আমরা ভুলে না যাই যে এটা মূলের না কাণ্ডের। সো মিষ্টি ম, এটা মূলের, মূলের ট্রি। সবাই আমার সাথে বলো, বলো সবাই বলো, বলো মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। প্লিজ একটু বলো, মিষ্টি ডালিয়া
শতকালের প্রিয়। তোমরা এটা কিন্তু যাদের বই আছে বইয়ের পাশে লিখে রাখো যে মিষ্টি ডালিয়া, তোমাকে এটা মুখস্থই করতে হবে। তুমি যদি এটা পছন্দ হয় এভাবে করো, নাহলে ডিরেক্ট মুখস্থ করো, বাট আদার কোনো অপশন নাই, তোমাকে মুখস্থই করতে হবে। সো আমার এভাবে মনে থাকতো, মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। ছেলেমেয়েরা একটু বলো তাহলে, মিষ্টি মানে মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল। কাকরোল, পটল এইগুলোর মূলের সাহায্যে অঙ্গজ জনন হয়। সো তোমরা কমেন্টে এই লাইনটা লিখে ফেলো। একবার টাইপ করা মানে কি লেখা হয়ে যাবে। সবাই একবার কমেন্টস করো যে মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়, লিখে ফেলো মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। তাহলে এটা কার ছন্দ পরে যাতে ভুলে না যাও, মিষ্টি ম আছে, এটা মূলের ছন্দ। সো মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল। এখনই মুখস্থ করো, ক্লাসেই মুখস্থ করো, বাসায় আর পড়ার সময় নাই। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে মূলের সাহায্যে এটা কি হবে বলো, মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। দেখি কে আগে লিখতে পারে। ঐশী সবার আগে লিখছে, তারপরে তানজিলা তাবাসসুম, ভেরি গুড। মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়, সাবাস। তাহলে আমরা আজকে কি পড়লাম, এ শালি আজা, সম লাফায় অসম শিশু, মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। আজকে একটু ট্রিক চলে আসছে বেশি, রাইট? ওকে, বারবার পড়বা। তোমরা একটু আলহামদুলিল্লাহ বলো যে তোমরা এখনই শিখছো। অনেকেই হয় কি জানো, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর ওই 3 মাসে যখন প্রথম শোনে তার মাথা হ্যাং হয়ে যায়। তুমি যেহেতু এখন শুনলা, তুমি যখন আবার 4-5 মাস পরে এই জিনিসটা আবার পড়বা, তখন দেখবা তোমার কাছে এটা খুব ইজি লাগছে। কারণ তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ, আমি এর আগেও এই চ্যাপ্টারটা পড়েছি। সো এটা খুব ভালো, এটা খুব ভালো। তাহলে এখন কাণ্ড দ্বারা যা আছে সেটা আর আমাদেরকে পড়তে হবে না। বাট রিমেম্বার, আমরা যে আলু খাই, গোল আলু, সেটা কিন্তু কাণ্ডের সাহায্যে তার জনন হয়, মূলের সাহায্যে না। সো মূলের সাহায্যে ম দিয়ে মিষ্টি আলু। আর শুধু যদি আলু বলে গোল আলু, আলু, সেটা কিন্তু ভাইয়া কাণ্ড। এখন একটা মজার বিষয়, একটা বিশেষ কাণ্ড আছে যার নাম সাকার। একটা বিশেষ কাণ্ড আছে যার নাম সাকার। এই সাকারের সাহায্যে প্রায় এখানে 5টা উদ্ভিদ আছে। তো তোমরা একটু আমার সাথে একটু বলো, সবাই বলো কাল। তো তোমরা নিশ্চয়ই পুদিনা দিয়ে একটা নাম মনে আসছে, পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, রাইট? সো তোমরা মনে রাখতে পারো, বলো কাল পুতিন আনারসকে চন্দ্রে বাস দিল। বুঝছো এই সিরিয়ালটা? বলো কাল পুতিন, এই আনারসের জায়গায় আনা দিয়ে যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে, হ্যাঁ, বা আ দিয়ে কোনো ফ্রেন্ড থাকে, তার নাম দিতে পারো। তাহলে কাল পুতিন আনারসকে চন্দ্রে বাস দিল, এটাই হচ্ছে কি সাকার। তাহলে সাকারের সাহায্যে এই 5টা জিনিস, এটাও তোমরা কমেন্টে লিখে ফেলো। কাল পুতিন আনারসকে চন্দ্রে বাস দিল। সো আমি 5 বার বলবো, কাল কে বাস দিল? পুতিন। কাকে? আনারসকে। কোথায়? চন্দ্রে। কি দিল? বাস দিল। এই 5টা সাকার। এরপরের আর কোনো ট্রিক নাই ভাই, ওগুলো একটা একটা করে দেখলেই মুখস্থ হয়ে যাবে। এইটুকুতেই আমাদের গোলমাল লাগে। সো প্লিজ বলো মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। আমি সময় দিব, আমি কয়েকবার বলছি যাতে তোমার এটা আর ভুল না হয়। বলো মিষ্টি, একদম মুখস্থ করে ফেলো, অনেক কথাই তো মুখস্থ থাকে, সেইটা মনে রাখো। বলো মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়। আর এখানে বলো কাল পুতিন আনারসকে চন্দ্রে বাস দিল। সো এটা কে আগে লেখে? ঐশী বরাবরের মতোই। তারপর এমডি আলম লিখেছে, কংগ্রাচুলেশনস। দেন ফাতেমা জান্নাতি, সাবাস, ভেরি গুড। ঠিক আছে, এবার দেখো এর পরের গুলো কিন্তু সহজ। দেখো লেখা আছে পাতার সাহায্যে। তো ভাইয়া দেখেই মনে থাকছে, পাতা পাথরকুচি, নামেও মিল আছে। একটাই এক্সাম্পল, পাতা পাথরকুচি, শেষ। তাহলে বলো পাথরকুচির জনন হয় কার মাধ্যমে? পাতা পাথরকুচি, দ্যাটস ইট। এইবার দেখো বুলবিল বা কক্ষমুকুল। এইটা আবার পড়লো না যে বুতে বুলবিল, চুতে চুপড়ি আলু, বুচু, এই বাজে শোনায় ভাইয়া। 3টা আলু একসাথে পড়ো। এটা দেখো নর্মালি দেখলে মনে হয় যে বুলবিলের শুরুতেও কি রস্যৌকার, এখানেও রস্যৌকার, শেষে ল, দেখেই মনে পড়ে। 3টা আলু একসাথে পড়ো। মিষ্টি আলু মূল, শুধু আলু কাণ্ড, চুপড়ি আলু, এই চুপড়ি আলু কি জানো? গাছ আলু।
কিছু আলু আছে না গাছে ধরে, গাছ আলু, এই গাছ আলুটা হচ্ছে চুপড়ি আলু, সেটা হচ্ছে বুলবিল। তোমরা এখন তিনটা জিনিস একসাথে লিখবা। একটা কমেন্টে লেখো, আমার সাথে সাথে লেখো ভাইয়া, ভাইয়া আমার সাথে সাথে লেখো, পরে এখনই হয়ে যাবে। মিষ্টি আলু ম মূল, শুধু আলু বা গোল আলু, গোল আলু কাণ্ড, আর একটা হচ্ছে চুপড়ি আলু, এই বুচু পড়ার দরকার নাই, বুচু ভুচু দরকার নাই ভাইয়া, চুপড়ি আলু বুলবিল, দেখলেই মনে পড়বে বুলবিল, শুরুটা রস্যৌকার। আচ্ছা চুপড়ি আলু বুলবিল, এই তিনটা আলু একসাথে লিখে ফেলো। মিষ্টি আলু মূল, মিষ্টি আলু মূল, আলু কাণ্ড, বুলবিল চুপড়ি আলু, বুলবিল চুপড়ি আলু, বুলবিল চুপড়ি আলু, চুপড়ি আলু বুলবিল, বারবার। হ্যাঁ আবার বইলো না যে বুলবুলি তুমি চুপ করে ফেলো। হ্যাঁ দেখা গেল অনেকেই বলতেছে যে বুলবুলি চুপ কর, চুপ কর বুলবুলি, চুপ কর বুলবুলি, ছেড়ে দে শয়তান, চুপ কর বুলবুলি। সো বলো আমার সাথে বলো, মিষ্টি আলু মূল, শুধু আলু কাণ্ড, শুধু আলু কাণ্ড, আর চুপ কর বুলবুলি, রাইট? সো প্লিজ বলো, যার যেটা ভাল লাগে বলতে থাকো, যার যেটা ভাল লাগে বলতে থাকো, বলতে থাকো, লেখো, এটাই তোমার প্র্যাকটিস। লেখো লেখো, যতটুকু পড়ছো এইটুকু মাথার মধ্যে একদম থেকে যাক। আমরা তারপর কি কি পড়লাম একটু পর সামারি করব, দেখি তোমাদের মনে আছে কিনা, তোমাদের মনে আছে কিনা। ওকে, এইবার আসো অর্ধ বায়বীয় কাণ্ড। নিশ্চয়ই তুমি কচু দেখছো, কচুর যে কাণ্ড, এই কচুর কাণ্ডটা ভেতরে কিন্তু ফাঁপা, মানে ভেতরটা একদম ফাঁপা না, কিন্তু খেয়াল করো কচুর যে কাণ্ড, ধরো আমার এই কলমটা, এই কলমটার ভেতরটা তো নিরেট, বা ধরো তুমি আমের গাছের কাণ্ড, তার ভেতরটা কি নিরেট, কিন্তু কচুর কাণ্ড দেখবা ভেতরটা স্পঞ্জের মতো ফাঁপা ফাঁপা। তার মানে পুরোটা ফাঁপা না, একটু ফাঁপা। তাহলে ওই ফাঁপা জায়গায় কি থাকে? বাতাস থাকে। ফাঁপা জায়গায় কি থাকে? বাতাস থাকে। তাহলে এ কারণেই বলছে বাতাস থাকে তাই বায়বীয়, কিন্তু অর্ধেক বাতাস থাকে, অর্ধ বায়বীয় কাণ্ড। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে কচুতে কোনটা দ্বারা জনন হয়, তাহলে উত্তর হবে অর্ধ বায়বীয় কাণ্ড। তাহলে বলো কচুতে কোনটার সাহায্যে অঙ্গজ জনন হয়? অর্ধ বায়বীয় কাণ্ড, অর্ধ বায়বীয় কাণ্ড। আচ্ছা এইবার দেখো এখানে আরেকটা কথা আছে, স্টোলন। এই স্টোলন এটাও এক ধরনের অর্ধবায়বীয় কাণ্ড। এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখবা আমরুল। তো ছোটবেলায় দেখবা, খেয়াল করছো কিনা তোমাদেরও হয় কিনা, ছোটবেলায় আমার রুল, এই যে আমাদের যে কলম রুল পেন্সিল দিয়ে লিখতাম সেটাকে আমরা কি বলি? রুল। ছোটবেলায় আমার এই রুল প্রচুর চুরি হইতো, স্টোলেন হয়ে যাইতো। তাই আমি একটু এভাবে বলি, সবাই আমার সাথে বলো, আমার রুল স্টোলেন হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। বলো আমার রুল স্টোলেন হয়ে গেছে। আমি এরপরে যখন নামগুলো লিখবো দেখবো যে অটোমেটিক্যালি চোখের মধ্যে ভাসতেছে যে হ্যাঁ এটা তো এটা হবে। আমি চ্যালেঞ্জ করছি, তাহলে বলো আমার রুল কি হয়েছে? স্টোলেন হয়েছে। আর যদি শুধু বলে অর্ধবায়বীয় কাণ্ড, অর্ধবায়বীয়, তাহলে কচু, কারণ কচুর ভেতরের কাণ্ডটা কি একটু ফাঁপা, স্পঞ্জের মতো, পুরো ফাঁপা না। সো এটা হচ্ছে অর্ধবায়বীয়। এবং সর্বশেষ পর্ণকাণ্ড ফণিমনসা। এটা মূর্ধন্য মূর্ধন্য দেখলেই মনে পড়ে যে এটা হচ্ছে ফণিমনসা। এটা হচ্ছে কি? ফণিমনসা। তাহলে মূর্ধন্য মূর্ধন্য আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে কি? ফণিমনসা। এইবার দেখো আমি না দেখে যদি বলি তোমার চোখের মধ্যে ভাসবে, দেখি তো তোমার চোখের মধ্যে ভাসে কিনা। আমি নাম্বারিং করব, আমি নাম্বারিং করব, আমি কিন্তু রিভাইজ করছি না, একবার বলা পরই তোমার চোখে ভাসবে। নাম্বার 1, দেখি তো কে পারো। পাতার সাহায্যে জনন হয় কার? পাতা। এই যে আমি একটু হাইলাইট করে দিছি। সো নাম্বারিং করবা, 1 নাম্বার দিয়ে লিখবা পাতার সাহায্যে জনন হয় কার? বলো পাতা, পা। ওকে। নাম্বার 2, নাম্বার 2, আমরুলের জনন কি দিয়ে হয়? আমরুলের জনন কি দিয়ে হয়? নাম্বার 3, চুপড়ি আলু, চুপ কর। কাকে তুমি চুপ করতে বলতেছো? চুপ করো মামা, চুপ কর মামা, তাই না? চুপ কর। নাম্বার 4, সাকারের সাহায্যে কার জনন হয়? এই 4টার আনসার করো। সাকারের সাহায্যে কার জনন হয়? 1 নাম্বার অনেকেরই হয়েছে, ভেরি গুড। এমডি আলম আগে বলেছে, ঐশীকে এবার পিছিয়ে দিয়েছে এমডি আলম, সাবাস। পাতা পাথরকুচি, পা পা, রাইট, ভেরি গুড। 2, আমরুল, আমার রুল, কি হয়েছে? ঝটপট বলে ফেলো, ঝটপট বলে ফেলো, দেখি কে পারে। সাবাস এমডি আলম। তারপরে ঐশী, ঐশী বরাবরের মতো এখন পিছিয়ে আছে।
সাবাস সাবাস, গুড কন্টেস্ট। সো আমরুল হচ্ছে স্টোলেন, ভেরি গুড। 3 নাম্বার, অ্যাগেইন এমডি আলম বলছে আর ছাড় দেওয়া হবে না, এবার আমি রাজা। 4 নাম্বার, সাবাস। 3 নাম্বার বুলবিল, চুপ করো বুলবুলি, রাইট, চুপ করো বুলবুলি। এবং সাকারের সাহায্যে অনেক বড় কি, সাকারের সাহায্যে একটা সুন্দর ডায়লগ আছে, কাল আনারসকে চন্দ্রে বাস দিল কে, পুতিন। বলতো কবে বাস দিয়েছে, কাল। কলা কাকে বাস দিয়েছে, আনারসকে। কে বাস দিয়েছে, পুতিন। কোথায় বাস দিয়েছে, চন্দ্রে, চন্দ্রমল্লিকা। কি দিয়েছে, কি দিয়েছে মামা বলো, বাস দিয়েছে, বাস। সো সাকার, ঠিক আছে, ভেরি গুড, সাবাস, মাশাআল্লাহ। ওকে, তাহলে দেখো আমাদের পড়া কিন্তু শেষ হয়ে গেল। এইবার যেটা উদ্ভিদের কৃত্রিম প্রজনন, দাগিয়ে ফেলো। উদ্ভিদের কৃত্রিম প্রজননকে বলা হয় কলম করা। ভাইয়ারা, উদ্ভিদের যে কৃত্রিম প্রজনন সেটাকে কি বলে, কলম করা। এই কলম করাও বিভিন্ন পদ্ধতি আছে এবং তার এক্সাম্পলগুলো পরীক্ষায় খুব কম আসে, তারপরেও গুরুত্বপূর্ণ, আমরা 2-1টা এক্সাম্পল পড়ে ফেলবো। প্রথমে আসো, ওই যে আমি তোমাদের বান্ধবীর কথা বললাম, বা বন্ধু হইতে পারে, তার বাড়ির কোনো একটা গাছের কাণ্ড তুমি কাটলা। এই যে তুমি কাটছো, এটাকে বলে কাটিং। কাইটা কি করছো, ভিজা মাটিতে পুঁতছো, পুঁতে রেখছো, সেখান থেকে শিকড় টিকটরি হয়ে নতুন একটা গাছ হয়েছে, এটাকেই বলে কাটিং। এবং এই কাটিং এর মাধ্যমে অনেকগুলো এক্সাম্পল আছে, এই এতগুলো এক্সাম্পল আমরা পড়বো না, যার অল্প অল্প এক্সাম্পল সেগুলো পড়বো। এবার চলে আসো দাবা কলম। দেখো ভাইয়া, দাবা কলম নামের মধ্যেই আছে দাবা, মানে যাকে একটু দাবিয়ে রাখা হয়। তো যে সকল গাছের কাণ্ড নরম, যেমন লেবু, জুই, এই উদ্ভিদগুলোর কাণ্ড নরম, ফলে কি করা হয় জানো, মনে করো আমি একটা লেবু গাছ, এইটা আমার হচ্ছে কি, এইটা হচ্ছে আমার কাণ্ড। সো দেখা গেল আমার এই নরম কাণ্ডটাকে এরকম বাঁকানো হলো, বাঁকিয়ে মাটির ভেতর, মানে এখানে একটু কেটে কেটে দিয়ে মাটির ভেতর পুঁতে রাখা হলো। পরে এই জায়গা থেকে কি, এখানে কিছু সার টার দেওয়া হলো, পরে এই জায়গা থেকে শিকড় গজালো। তারপর তো যা করা দেখো, তারপর সেটাকে আমরা কেটে আলাদা লাগিয়ে ফেললাম। তাহলে লেবু, জুই দেখো বাঁকিয়ে, তাহলে এই ডেফিনেশনটা যদি কখনো আসে যে লম্বা শাখাকে বাঁকিয়ে মাটিতে চাপা দিয়ে, মানে দাবা দিয়ে, হ্যাঁ, যে দাবা দিলে কি হয়, কিছুদিন পর মূল তৈরি হয়। এই মূল সহ পরে যদি আমরা এটাকে আলাদা জায়গায় কি বলে রোপণ করি, তাহলে কি নতুন একটা উদ্ভিদ তৈরি হবে। সো দাবা কলম কোথায়, লেবু, জুই, মনে রাখবা নরম কাণ্ড, তাহলে তোমার মনে থাকবে, এইটা মনে রাখো। এইবার আসো, স্টার চিহ্ন দাও, জোড় কলম। জোড় কলম কি, মনে করো তুমি ওই যে একটা ডাল কেটে আনছো, তো কেটে আনার পর তুমি যদি মাটির মধ্যে এটা রেখে দাও, তাহলে সেটা হচ্ছে কাটিং। কিন্তু তুমি কেটে আনার পর মনে করো এইটা তোমার একটা গাছ অলরেডি আছে, তুমি এই জিনিসটাকে কেটে আনছো, কেটে এনে এর ভেতরেই কি গর্ত করে এর ভেতরে এটা অ্যাড করে দিছো। তাহলে এই জিনিসটা তুমি নিয়ে আসছো, দেখো এর সাথে এর কি তুমি একটা জোড়া তৈরি করলা, তাই এটাকে বলে জোড় কলম। তো জোড় কলম থেকে যেটা পড়তে হবে, তুমি যাকে নিয়ে আসছো সেটাই তো ভালো দেখেই তো নিয়ে আসছো। তোমার বান্ধবীর গাছের এই ডালটা পছন্দ হয়েছে, তাহলে এটা অনেক ভালো উন্নত দেখেই তো তুমি নিয়ে আসছো, এইটাকে বলা হয় সাইয়ন। আর তুমি যার সাথে লাগিয়ে দিলা তাকে বলা হয় স্টক। তাহলে বলো তো, তুমি এর ফুল চাচ্ছ না এর ফুল চাচ্ছ, এরই ফুল চাচ্ছ, এই গাছটাই তুমি চাচ্ছ যে এটাই ভালো হোক। তাহলে ফুল ফলের চরিত্র নির্ভর করবে সাইয়নের উপর না স্টকের উপর, সাইয়নের উপর, কারণ তুমি তো এটাই নিয়ে আসছো, তুমি চাও এইটারই ফুল ফলটা ভালো হোক দেখেই তো নিয়ে আসছো। তাহলে মনে রাখবা, স্টক হচ্ছে নিম্নমানের, স্টক নিম্নমানের যে কোনো উদ্ভিদ হইতে পারে, একই প্রজাতিরই মূলত করা হয়, কিন্তু সাইয়ন এটা হচ্ছে উন্নত মানের, কারণ তুমি এটাই নিয়ে আসছো। এবং ফুল ফল কেমন হবে, এই চরিত্র নির্ভর করে কার উপর, সাইয়নের উপর। তুমি এই লাইনটা একটু দাগিয়ে ফেলো, এই লাইনটা দাগিয়ে ফেলো। তাহলে জোড় কলমে যেটা এনে জুড়ে দেওয়া হয়, এই বিচ্ছিন্ন অংশটিকে বলা হয় সাইয়ন, আর সাইয়নকে যার সাথে জোড়া দেওয়া হয় তাকে বলা হয় স্টক। এবং লাস্টের লাইনটা, ফুল ফলের চরিত্র নির্ভর করে কার উপর, সাইয়নের উপর। বলো, ফুল ফলের চরিত্র নির্ভর করে কার উপর, সাইয়নের উপর। এইটুকু পড়া তোমার লাগবে। এইবার আসো গুটি কলম। সো গুটি কলম,
আর একটা আছে চোখ কলম। গুটি কলম তুমি যদি একটু ছবিটার দিকে তাকাও, এই যে ছবিটার দিকে তাকাও, সো এক্সাম্পল আসে বাট একটু দেখাই। এটা একটা গাছ, তো গাছের মনে করো এই ডালে তুমি একটু কাটছো, কেটে সেখানে তুমি সার দিয়ে ওকে কি আবৃত করে দিছো। ঠিক তার উপরের ডালে একটা পানির পাত্র রাখছো, পানির পাত্র ফুটা করছো, এই যে পানি পড়ছে, এখানে পানি একটা নির্দিষ্ট সময় পর পর কি পড়ছে, এবং এক পর্যায়ে এই জায়গাটা থেকে মূল তৈরি হবে। তো তুমি যেহেতু কাণ্ডের একটা অংশ কেটে তার চারপাশে কিছু সার থেকে অনেক কিছু দিয়ে একটা গুটির মতো তৈরি করছো, তাই এটাকে আসলে বলা হয় গুটি কলম। তোমার লাগবে গুটি কলমের এক্সাম্পল। এই নামের মধ্যেও আছে গু, মানে গ আছে, সরি। সে এক্সাম্পল ওই যে গ গ আছে, গন্ধরাজ, গোলাপ আছে, সাথে কি লেবু, এখানেও আছে আম। যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হলো চোখ কলম। আমি এভাবে মনে রাখতাম যে বড় বড় গোল চোখে তাকাবা না। হ্যাঁ, বড় গোল চোখ, তিনটা কথা মনে রাখো, বড় বড় গোল চোখ। সো চোখ কলমের এক্সাম্পল হচ্ছে বড়ই এবং গোলাপ। এই বড়ই কিন্তু আমরা কি বলি, কুল বলি। বড়ইকে আমরা কি বলি, কুল বলি। তাহলে চলো, কৃত্রিম প্রজনন বা কলম পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও কিন্তু আমরা কয়েকটা পড়ে ফেললাম। কি কি পড়ে ফেললাম একটু যদি রিভাইজ করি, কাটিং এর এক্সাম্পল পড়বো না, বাদ বাকি সব। দাবা হচ্ছে লেবু, জুই। জোর কলমের এক্সাম্পল দেওয়া নাই আলহামদুলিল্লাহ। গুটি, গু আছে, গ আছে, গু গ, গু গ গ, গোলাপ, গন্ধরাজ, সাথে আম লেবু, আম লেবু, আম লেবু, আম লেবু, গোলাপ, গন্ধরাজ। আর চোখ কলম, বড় বড় গোল চোখে তাকাবানা। আর কিন্তু আমাদের 2টা পৃষ্ঠা আছে, চ্যাপ্টার শেষ। বড় বড় গোল চোখে তাকাবানা। আমি একটু তোমাদেরকে বিশ্রাম দিতে চাই, কারণ আমরা অনেকগুলো ক্লাস করলাম, মানে অনেকগুলো তথ্য মুখস্থ করলাম। তো বিশ্রামটা কি হবে জানো, যা পড়লাম সেইটা আমরা আরেকবার রিভাইজ করব, এটাই হবে আমাদের বিশ্রাম। কারণ নতুন কোনো তথ্য আর অ্যাড হচ্ছে না, পুরনগুলো ঝালাই করছি। সো আমি এখন পুরো একটা ফাঁকা পেজে যাই। আজকে ক্লাসে ঢুকে আমি কি কি পড়ছি চলো, যারা শুরু থেকে ছিলা চলো দেখি। বিসমিল্লাহ। আবার নিষেকের 4টা পরিণতি। ডিম্বাণু হয় ভ্রূণ, সেকেন্ডারি নিউক্লিয়াস হয় শস্য, ডিম্বক হয় বীজ, গর্ভাশয় হয় ফল। ভ্রূণের 3টি অংশ, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্র। ভ্রূণপত্র কিন্তু না। ডিম্বকের যেহেতু 2টা স্তর, বীজেরও 2টা স্তর, কিন্তু বীজের 3য় স্তর চলে আসতে পারে, তাকে বলে এরিল। এরিল, লিচুর যেটা খাও সেটাই এরিল। এক্সাম্পল, এ শালিকা আজা। এতে এরিল, শালিকা, শাপলা, লিচু, কাঠ লিচু। আজা, আমজাম না কিন্তু, আসো যাও, আশফল, জায়ফল। নিষেকের আগে থেকে পরে 4টা জিনিস নষ্ট হয়। প্রকাশন, এর মধ্যে নিউসেলাস অধিকাংশ ক্ষেত্রেই নষ্ট হয়। যদি নষ্ট না হয় তাহলে সে চারদিকে থেকেই যায়, এটাকে বলে পরিভ্রূণ, মানে ভ্রূণের চারদিকে থাকছে, পেরিস্পার্ম। এছাড়াও বহিতক, বহিতক হয়, অন্ততক, অন্ততক হয়। কিন্তু ইংলিশে আসলে কেমনে মনে রাখবো, এক্সাইন আর ইনটাইন, টেস্টা আর টেগমেন। কেমনে মনে রাখবো, টেস্ট এক্সাম, অর্থাৎ টেস্টা হচ্ছে এক্সাইনটাই থেকে আসে। আর বাকিগুলো তো গর্ভাশয়ের জায়গায় ফল লাগিয়ে দিব, ডিম্বকের জায়গায় বীজ লাগিয়ে দিব। এরপরে চলে আসো অযৌন জনন। স্পোরের সাহায্যে সম অসম, সম লাফায় অসম শিশু, সম লাফায় অসম শিশু। আশা করি বুঝতে পারছো, সম লাফায় অসম শিশু। এরপরে আসো অঙ্গজ প্রজনন, স্বাভাবিক।
মূল দ্বারা, মতে মূল, মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়, মিষ্টি ডালিয়া শতকালের প্রিয়, কাণ্ড বাদবাকি, সাকার কাল পুতিন আনারসকে চন্দ্রে বাস দিল, পাতা পাথরকুচি, পাতা পাথরকুচি, বুলবুলি তুই চুপ কর, চুপড়ি আলু বুলবিল, কচু একটু ফাঁপা, ভেতরে বাতাস, অর্ধেক বাতাস, অর্ধবায়বীয় কাণ্ড, আমরুল আমার রুল স্টোলেন হয়ে গেছে, আমার রুল স্টোলেন হয়ে গেছে, আমার রুল স্টোলেন হয়ে গেছে, ফণি মনসায় মূর্ধন্য, পর্ণকাণ্ডই মূর্ধন্য, শেষ। কৃত্রিম অঙ্গজ প্রজনন, কাটিং পড়ব না, দাবা কাকে দাবাইছো, লেবু জুই, জোর কলম যেটাকে কেটে আনছো সেটা হলো সাইয়ন, যার সাথে লাগিয়ে দিয়েছে স্টক। তাহলে ফুল ফলের চরিত্র নির্ভর করে কার উপর? সাইয়নের উপর। কে উন্নত? সাইয়ন। কে নিম্নমানের? স্টক। গুটি কলম, গু গ, গোলাপ গন্ধরাজ, সাথে লেবু আছে আম, লেবু আম। চোখ কলম, চোখ বড় বড়, গোল চোখে তাকিও না, ভয় লাগে, বড়ই গোল, গোলাপ চোখ। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? প্রচুর মুখস্থ বিদ্যা, বাট ক্লিয়ার কিনা? এরপরে একটু হালকা বোঝার পড়া আছে, একটু বুঝে বুঝে পড়ার আছে। যারা পরে আসলা, হয়তো বা এফআরবির ক্লাস করে পড়লা, আসলা, এতক্ষণ কি বলছি ভুলে যাও, এখন আবার বলবো, তখন থেকে শুরু করো। ওকে ভাই, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তোমাদের কমেন্টসগুলো পড়ি, তারপর আমি এখন নতুন একটা টপিকে যাব এবং এরপরই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাদের এখনো 1 ঘন্টা হয়নি, আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা পড়াবো। সো 3 মিনিট লাগবে 1 ঘন্টা বাঁচতে, আর 33 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? যারা শুরু থেকে ছিলে, তোমরা যারা শুরু থেকে ছিলে, এতটুকু ক্লিয়ার? একটু আওয়াজ দাও, তাহলে আমি শুরু করি আমাদের পরের টপিক। রেডি সবাই? ওকে ওকে, আচ্ছা। তো আমাদের এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা ট্রিপল স্টার দিলাম, সেটা হলো অপুংজনি, ইংলিশটাও লাগবে, পার্থেনোজেনেসিস। ওকে, ক্লিয়ার? একজন বলছে লেকচার 1 করে নাই, লেকচার 2 কি বুঝবো? তুমি যদি এতক্ষণ লেকচার 2 করে থাকো, বুঝলা কিনা, বা আসলে বোঝার তো ব্যাপার না, আজকে এক্সাম্পলগুলো মনে রাখার জন্য আমি কিছু ট্রিক দিলাম, কোনটা কি বোঝালাম। ওকে ফাইন, খেয়াল করো, এবার আসো। যাক আলহামদুলিল্লাহ, অনেকে ক্লিয়ার, যারা করছে ক্লিয়ার। খেয়াল করো ভাইয়া, নাম বোঝো, বলো নাম বোঝো, বলো অ। তোমরা আবার ভাইবো না এখানে অপু কি করে, তাই না? দেখালো, ভাবলা যে এখানে অপু কি করে, আমাদের অপুদা কি করছে এখানে, অপুদা আর জনি ভাই কি করছে। দেখা গেল তুমি লিখে দিলা অপু দাদা এবং জনি ভাইয়ের মাঝখানে উনস্বর যুক্ত হয়ে যা হয় তাকেই বলা হয় অপুংজনি, তাই না? অপুংজনি কাকে বলে? দেখা গেল কেউ এরকম ডেফিনেশন দিও না যে অপু ভাই এবং জনি ভাইয়ের মাঝখানে অনুস্বর যুক্ত হয়ে যা গঠিত হয়। আচ্ছা ভাইজান, কাহিনী হলো, বলো অ মানে না, এই বলো অ মানে কি? না। অ মানে নাই, কি নাই? পুং নাই, পোলা নাই, কিন্তু জনন হয়েছে, বাচ্চা হয়ে গেছে। উমা, এটা কি কথা, শুক্রাণু আসলো না, পোলা নাই, বাচ্চা হয়ে গেল। হ্যাঁ, এটা সম্ভব, এটা হইতে পারে, এটা উদ্ভিদেও হয়, এটা পুরুষ মানে প্রাণীতেও হয়।
আমাদের ঈসা আলাইহিসসালাম, ঈসা নবী আলাইহিসসালাম নাম শুনেছো বিবি মরিয়মের? জি, তো এইটাই হচ্ছে যে নিষেক ছাড়া, নিষেক হয়নি কিন্তু বাচ্চা হয়েছে। এটা হইতে পারে, আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। এটাই উনি বিভিন্ন উদ্ভিদ প্রাণীর মধ্যে দেখিয়েছে। বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে ব্যাপারটা এরকম, মনে করো এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু। আমরা সবাই জানি নর্মাল নিয়ম হচ্ছে শুক্রাণু বাবাজি, শুক্রাণু ডিম্বাণুর সাথে আসলো, মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো, তখন শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি হবে? নিষেক হবে। নিষেক হয়ে জাইগোট হবে, জাইগোটটা পরবর্তীতে ভ্রূণ হবে। কিন্তু দেখা গেল শুক্রাণু নাই, শুক্রাণু আসে নাই, পুরুষ আসে নাই, কিন্তু ডিম্বাণু ভ্রূণ হয়ে গেছে। এটাই হলো অপুংজনী, অর্থাৎ অ নাই, কে নাই? পুং নাই, কিন্তু জনন হয়েছে, বাচ্চা হয়েছে। এটাকেই বলে অপুংজনী, যার অপর নাম পার্থেনোজেনেসিস। বলো, যার অপর নাম কি? পার্থেনোজেনেসিস। বলো, যার অপর নাম কি? পার্থেনোজেনেসিস। ওকে, তো পার্থেনোজেনেসিস নিয়ে সুন্দর গল্প আছে, আমি এখন গল্পে না যাই। তাহলে দেখো, নর্মালি আমরা জানি ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটে এবং এটাকে বলে নিষেক। কি বলে ভাইয়া? বলো, নিষেক। নিষেকের ফলে ভ্রূণ তৈরি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি এমন হয় ডিম্বাণু নিষিক্ত হয়নি, সরাসরি ডিম্বাণু ভ্রূণ হয়েছে, তাহলে যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করেছে, সেটাকেই বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনী। এখন একটা লাইন দিয়েছে, পার্থেনোকার্পি কি? তো পার্থেনোজেনেসিসের সাথে পার্থেনোকার্পি নামটার একটু মিল আছে না? খেয়াল করো তো, আমরা কি পড়েছি একটু আগে, যে যখন নিষেক হবে তখন গর্ভাশয় ফল হয়ে যাবে। তাহলে বলো তো, ফল হতে গেলে নিষেক হওয়া লাগবে কিনা? অবশ্যই লাগবে। কিন্তু তুমি যদি হরমোন প্রয়োগ করো, দেখা গেল তুমি হরমোন দিয়ে ফল বানায় ফেলছো, তাহলে তুমি কি নিষেক ঘটাইছো? তাহলে নিষেক ছাড়াই তুমি ফল বানালো না হরমোন দিয়ে, তাহলে এটা কি পার্থেনোজেনেসিসের মতো? তাই হরমোন প্রয়োগে যখন বীজহীন ফল উৎপাদন করা হয় তাকে বলে পার্থেনোকার্পিক ফল। এর একটা এক্সাম্পল হচ্ছে লেবু, কমলা লেবু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পার্থেনোজেনেসিস হচ্ছে যে নিষেক ছাড়া ভ্রূণ তৈরির প্রক্রিয়া। আর যদি আমরা নিষেক ছাড়া হরমোন প্রয়োগ করে ফল বানাই, তাহলে এটাও জাস্ট লাইক পার্থেনোজেনেসিস, তাই তাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। সো এক্সাম্পল হচ্ছে লেবু, কমলা লেবু, একদম মনে রাখো। এইবার এই পার্থেনোজেনেসিস দুই প্রকার, একটা হলো হ্যাপ্লয়েড আর একটা হলো ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড আর কি? ডিপ্লয়েড। কথা হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি? যখন হ্যাপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়া ভ্রূণ করবে সেটা হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি? যখন ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়া ভ্রূণ করবে। এইবার তো খাইলে একটা ধাক্কা, যে ভাইয়া ডিম্বাণু আবার ডিপ্লয়েড হয় কেমনে? আমরা সবাই জানি যে ডিম্বাণু হ্যাপ্লয়েড তৈরি হয় কোত্থেকে? মাতৃকোষ থেকে, যেটা ডিপ্লয়েড। এখন বলো তো ভাই, মাতৃকোষ যদি ডিপ্লয়েড হয় তাহলে মিওসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হবে, সেটা কি হবে? হ্যাপ্লয়েড। কিন্তু কোনো কারণে যদি মাতৃকোষটি স্বাভাবিক মিওসিসের পরিবর্তে মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়, তাহলে এবার তোমরাই বলো তো, এই ডিম্বাণু কি আর হ্যাপ্লয়েড থাকবে? তখন ডিম্বাণুটাও আসলে হয়ে যাবে ডিপ্লয়েড। সো এটা একটা এক্সেপশন। দেখো লেখা আছে ডিপ্লয়েড যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয় তখন। তাহলে এটা অবাক হবার কিছু নাই। তাহলে কখন একটা ডিম্বাণু ডিপ্লয়েড হবে? ডিম্বাণু তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়। কিন্তু যদি কোনো ডিম্বাণু মিওসিস প্রক্রিয়া তৈরি না হয়ে মাইটোসিস প্রক্রিয়া তৈরি হয়, তখন ডিম্বাণুও হবে ডিপ্লয়েড। আর এই ডিপ্লয়েড ডিম্বাণু যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে তার নাম ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এখন আমরা এক্সাম্পল মনে রাখবো কিভাবে? তুমি আমার সাথে বলো, এক্সাম্পল মুখস্থ হয়ে যাবে। দেখো,
এর এক্সাম্পলে হ্যাপ্লয়েডের এক্সাম্পলে বলা আছে সোলানাম নাইগ্রাম, অর্কিস ম্যাকুলাটা। ওকে ফাইন। ডিপ্লয়েডের এক্সাম্পলে আছে পার্থেনিয়াম আর্জেন্টেটাম এবং ট্যারাক্সাকাম অ্যালবিডাম। তোমার দাঁত মুখ সব ভাঙ্গা যাচ্ছে না ভাই এগুলো শুই না, কিন্তু খেয়াল করো তো, তুমি তো দিবা অ্যাডমিশন টেস্ট, তোমারে তো আর কইবে না যে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের এক্সাম্পল লেখো, তোমার দাঁতও ভাঙবে না, হাতও ভাঙবে না। তুমি কি করবা, পুরোটা না পড়ে তুমি শুধু প্রথম অক্ষরগুলা পড়বা। এই যে অর্কিস ম্যাকুলাটা না পড়ে ও আর এম পড়বা, ও এম আগে লেখো। সোলানাম নাইগ্রাম না পড়ে পড়বা এস এন। পার্থেনিয়াম আর্জেন্টেটাম না পড়ে কি পড়বা, পি এ। ট্যারাক্সাকাম অ্যালবিডাম না পড়ে কি পড়বা, টি এ। তাহলে তুমি আমার সাথে বলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ধুমায় বলো, বলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। বলো ওমাইসন টেপা, ওমাইসন টেপা, ওমাইসন টেপা। এ বলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন টেপা। এ বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এই পোলাপান বলো, কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো, তোমার আর জীবনে ভুল হবে না। বলো এত লিখছি কেন ভাই, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন টেপা, ওমাইসন টেপা। এই বারবার বলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন টেপা। বলো 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 হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন টেপা, ওমাইসন টেপা। বলো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন টেপা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন টেপা। এই বলতে থাকো, এটা না বললে নেক্সট পড়ে যাব না। বলো হ্যাঁ, তাহলে হ্যাপ্লয়েড হচ্ছে ওএম এস এন, ওমাইসন। ডিপ্লয়েড হচ্ছে ট্যাপা, টি এ এবং পি এ। পুরো পড়ার দরকার নাই, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকে। এই বলো, কমেন্ট করো, ভেরি গুড। নৃপেন্দ্র চন্দ্র দাস বলেছে ট্যাপা, পুরোটা বলো ওমাইসন ট্যাপা, ওমাইসন ট্যাপা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ওমাইসন ট্যাপা। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসো, টেপা না, এই সাইফ হাসান দিব একটা তোমারে। এই সাইফ হাসানের জন্য একটা অনলাইন মাইড, হাত আগা সাইফ হাসান লিখছে টেপা। এটা টেপা না রে, তুই কি দেখতেছস ভাই, এটা এ টেপা। ক্লিয়ার? ওকে ফাইন, ভেরি গুড, সাবাস। এইবার দেখো একটা আহাম্মকি, অ্যান্ড্রো মানে পুরুষ, তাহলে পোলার জিনিস থেকে ভাইয়া ভ্রূণ তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে জেনেসিস মানে তৈরির প্রক্রিয়া, তাহলে অ্যান্ড্রো পুরুষ থেকে জেনেসিস হয়েছে, তাই এটাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। তাহলে বলো অ্যান্ড্রোজেনেসিস কি, যখন অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ হবে, অর্থাৎ নিষেক হয় নাই, নর্মালি ডিম্বাণু ভ্রূণ হয়, সেটা পার্থেনোজেনেসিস, কিন্তু এবার শুক্রাণু ভ্রূণ হয়ে গেছে। কোথায় এটা ঘটছে ভাই, কোথায় এটা ঘটছে? তামাকে। আমরা সবাই জানি তামাকে আছে নিকোটিন, তাই এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটিয়ানা। আবার টোবাকো মানে তামাক, সো নিকোটিয়ানা ট্যাবাকাম, ট্যাবাকাম। এই জন্য মনে হয় পোলাপান এই তামাক পুড়ায়, রাইট? তুই কলঙ্ক, শুক্রাণু থেকে তুই বাচ্চা দিয়ে দিছিস, শেষ শেষ। তাকাও, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিকোটিয়ানা ট্যাবাকাম তামাক, সেখানে শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টি হয়। সো অ্যান্ড্রো মানে পুরুষ, জেনেসিস, সো এটাকে বলা হয় অ্যান্ড্রোজেনেসিস। এছাড়াও কিছু রাসায়নিক পদার্থ প্রয়োগ করেও পার্থেনোজেনেসিস ঘটানো হয় কৃত্রিমভাবে। একটা পদার্থের নাম মনে রাখো, বেলভিটান। এই বেলভিটান জাতীয় রাসায়নিক পদার্থ প্রয়োগ করে কৃত্রিমভাবে পার্থেনোজেনেসিস ঘটানো হয়, অর্থাৎ কৃত্রিমভাবে কি ডিম্বাণু থেকে ভ্রূণ বানানো হয় নিষেক ছাড়াই। বিভিন্ন রাসায়নিক পদার্থ, একটা নাম মনে রাখো, বেলভিটান। এছাড়া এক্স রে প্রয়োগ করে ওটা করা হয়। আর ইমাস্কুলেশন কি, এটা একটু পরে আছে, আমি দেখাচ্ছি। চলো এইবার চারটা শব্দ আছে যেটা তোমাদের বুঝতে অনেক কষ্ট হয়, তো ফাইনালি এই চারটা শব্দকে আমি খাতায় একটু সাজিয়ে গুছিয়ে বোঝাবো, তাহলে তোমাদের খুব ক্লিয়ার হবে জিনিসটা। সেটা হচ্ছে, আগে শব্দগুলো দেখো, অ্যাপোস্পোরি, অ্যাপোস্পোরি, ওকে। এরপরে কিন্তু চ্যাপ্টার শেষ, মানে এরপরে শুধু কিছু রিডিং পড়া আছে 2 পেজ, দাগাই দিব, শেষ। তারপরে আছে দেখো অ্যাডভান্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোগ্যামি, অ্যাগামোস্পার্মি, সিউডোগ্যামি। তো এরকম কিছু শব্দ আছে, এগুলোকে একটু আমি সাজিয়ে লিখি,
তাহলে দেখবা তোমাদের আর ভুল হচ্ছে না ইনশাআল্লাহ। তাকাও সবাই। তো আমরা সবাই কি জানি, গত ক্লাসে আমরা পড়েছি যে স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি তৈরি হয়। গত ক্লাসে কি পড়েছি, স্ত্রী রেণু, ওই যে মনস্পরিক, স্ত্রী রেণু থেকে কি তৈরি হয়, ভ্রূণথলি তৈরি হয়। এবং এই ভ্রূণথলির ডিম্বাণু, এই ভ্রূণথলির যে ডিম্বাণু, সে যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে, এটাকে বলে পার্থেনোজেনেসিস। ব্যাপারগুলো খেয়াল করো, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। কি বলছি বলো, নর্মালি স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি তৈরি হয়। এই ভ্রূণথলির ভেতরে যে ডিম্বাণু, সেটা যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে তাকে বলে পার্থেনোজেনেসিস, যেটা আমরা পড়ে আসছি। কিন্তু এবার যদি ঘটনাটা এমন হয় যে স্ত্রী রেণু থেকে ভ্রূণথলি তৈরি হয় নাই, এই ভ্রূণথলিটা তৈরি হয়েছে ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে। প্রশ্ন হলো ভাইয়া দেহকোষ কি? এই যে এটা তো ভ্রূণথলি, এই ভ্রূণথলির বাইরে যারা আছে তারাই হচ্ছে দেহকোষ। সেটা হইতে পারে ডিম্বক মূল, সেটা হইতে পারে ডিম্বক ত্বক, আচ্ছা মূল ত্বক, সেটা হইতে পারে নিউসেলাস, সেটা হইতে পারে ডিম্বক নাভি নাড়ি। অর্থাৎ এই ভ্রূণথলির ভেতর, অর্থাৎ এই ভ্রূণথলির ভেতর, এই সাদা কালারের ভেতর যা আছে, এর বাইরে যা আছে তারা হচ্ছে দেহকোষ। তো নর্মালি ভ্রূণথলি স্ত্রী রেণু থেকে তৈরি হয়, কিন্তু সে যদি স্ত্রী রেণু থেকে তৈরি না হয়ে দেহকোষ থেকে তৈরি হয়, এবং সেই ভ্রূণথলির ডিম্বাণু যদি নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করে, তখন এটাকে বলা হয় অ্যাপোস্পোরি। প্রশ্ন হলো নামটা কেন অ্যাপোস্পোরি? আসলে ভাইয়া মনোযোগ দিবা। অ্যাপো শব্দটার অর্থ হচ্ছে উইদাউট, মানে ছাড়া। অ্যাপো শব্দটার অর্থ হচ্ছে উইদাউট, মানে ছাড়া। কি ছাড়া? স্পোর ছাড়া। স্পোর মানে হচ্ছে রেণু। দেখো তো, নর্মালি রেণু থেকে ভ্রূণথলি হওয়ার কথা না? অবশ্যই, এটাই তো নর্মাল। কিন্তু রেণু থেকে কি ভ্রূণথলি হয়েছে না দেহকোষ থেকে ভ্রূণথলি হয়েছে? দেহকোষ থেকে হয়েছে। তাহলে রেণু ছাড়া অন্য জায়গা থেকে হয়েছে না? যেহেতু রেণু ছাড়া অন্য জায়গা থেকে ভ্রূণথলি তৈরি হয়েছে, আর সেই ভ্রূণথলির ডিম্বাণু নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করছে, তাই এটার নাম অ্যাপোস্পোরি। এটা পার্থেনোজেনেসিস নাম। পার্থেনোজেনেসিস তখন হইতো যখন ভ্রূণথলিটা রেণু থেকে তৈরি হইতো, কিন্তু এটা রেণু ছাড়া অন্য একটা জায়গা থেকে হয়েছে, তাই এটার নাম অ্যাপোস্পোরি। কথাটা বুঝো। তাহলে অ্যাপোস্পোরি মানে কি? অ্যাপোস্পোরি মানে, আমরা যদি একটু বইয়ের ভাষায় পড়ি, আমরা দেখো তো বইয়ের ভাষা বুঝতেছি কিনা। ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, এই দেহকোষ কোনটা? সেটা ডিম্বকের ত্বক হইতে পারে, সেটা নিউসেলাস হইতে পারে। সেখান থেকে যদি ভ্রূণথলি তৈরি হয়, তো দেহকোষ কি বলতো? দেহকোষ কি? ডিপ্লয়েড। তাহলে সেখান থেকে ভ্রূণথলি হলে ভ্রূণথলিও কি হবে? ডিপ্লয়েড। এবং এই ভ্রূণথলিটা যে ডিপ্লয়েড, তাহলে এই ডিম্বাণুটাও কি? সবই ডিপ্লয়েড। ভ্রূণথলির ভেতর সবই ডিপ্লয়েড হবে। এই ডিপ্লয়েড ডিম্বাণু যদি নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি করে, তার নাম অ্যাপোস্পোরি। তার মানে অ্যাপোস্পোরি মানে হলো এখানে স্পোর ছাড়া, মানে স্ত্রী রেণু ছাড়া দেহকোষ থেকে ভ্রূণ হয়েছে, তাই নাম দিয়েছে অ্যাপোস্পোরি। তাহলে পরীক্ষায় যদি বলে অ্যাপোস্পোরি প্রক্রিয়া সৃষ্ট উদ্ভিদ কি হয়? ডিপ্লয়েড হয়, কারণ ডিপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ছাড়া হচ্ছে। নর্মালি নামই অ্যাপোস্পোরি। এর এক্সাম্পলে দেখো লেখা আছে হায়ারেসিয়াম। তুমি এভাবে বলতে পারো, হায়ারেসিয়াম, তুই কি করলি এসব? হায়ারেসিয়াম, হ্যাঁ হায়ারেসিয়াম, তুমি এভাবে মনে রাখতে পারো, হায়রেসিয়াম, তোর এসব কাহিনী, তুই এসব করে ফেললি। ওকে, হায়রেসিয়াম। তাহলে বলো অ্যাপোস্পোরি ক্লিয়ার কিনা?
মনে হচ্ছে 3টা লাইন, অনেক সুন্দর কাহিনী, না বুঝলে মুখস্থ করলে এখান থেকে পেঁচাই দিবে। এই 4টা কয়ে আসতে পারে না, এই এটা তো শর্ট সিলেবাসের বাইরে। এরা ক্লাস করে কিন্তু জানেই না তারা কি করছে। এরা ক্লাস করে কিন্তু জানেই না কি করছে, কিসের ক্লাস এরা এখনো জানে না। বলতেছে কয়ে আসবে, কেন কয়ে আসবে? এটা তো তোমার বোর্ডে নাই। চলো এইবার আসো অ্যাপোগ্যামি। বলো এবার কি? অ্যাপোগ্যামি। ওকে, দেখছি আটকে যাচ্ছে, নেট প্রবলেম। ও হ্যাঁ, ফাতেবাজার নাতি, তুমি এইচএসসি 26, তাহলে হ্যাঁ তোমার কয়ে লাগবে। ও লাগবে, তোমার কয়ে লাগবে। এবার আসো, অ্যাপোগ্যামি কি? তাহলে বলো তো, অ্যাপো মানে কি বলছি? ছাড়া। গ্যামি মানে কি? গ্যামেট ছাড়া। এই অ্যাপোগ্যামি তাহলে কি ছাড়া? গ্যামেট ছাড়া। মানে আগে আমি আমার মতো করে বোঝাই। আচ্ছা দেখো তো, এটা তো ভ্রূণথলি। এই ভ্রূণথলিতে কি আছে? ডিম্বাণু। ডিম্বাণু ছাড়া কি আছে? সহকারী কোষ। এই পাশে আছে 3টা পোলা, মাঝখানে আছে 2 পক্ষের গার্ডিয়ান। মনে আছে এর কথা? তো আমরা তো সবাই জানি এই ভ্রূণথলির ডিম্বাণুটা নিষেক ছাড়া ভ্রূণ হয়। কিন্তু যদি এমন হয় এই ভ্রূণথলির ডিম্বাণু ছাড়া অন্যান্য কোষ, এই অন্যান্য কোষ মানে কি? অন্যান্য কোষ মানে কি? ডিম্বাণু ছাড়া আর কি আছে? সহকারী কোষ। বোঝো, সহকারী কোষ। আর কি আছে? প্রতিপাদ কোষ। আর কি আছে? সেকেন্ডারি নিউক্লিয়াস। সো যদি এরা মানে চান্স পাইছে, এখন সবাই বাচ্চা বানাচ্ছে, মানে কি একটা অবস্থা। তার মানে এবার যদি সহকারী কোষ, প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেখান থেকে যদি ভ্রূণ তৈরি হয়, তাহলে এটাকেই বলবো অ্যাপোগ্যামি। কেন এটাকে আমরা অ্যাপোগ্যামি বলবো? কারণ অ্যাপো মানে ছাড়া, গ্যামি মানে গ্যামেট। সো নর্মালি এখানে ডিম্বাণুটা গ্যামেট, এই গ্যামেট থেকেই ভ্রূণ হওয়ার কথা, কিন্তু গ্যামেট ছাড়া অন্য জায়গা থেকে ভ্রূণ হয়ে গেছে, তাই এটাকে বলে অ্যাপোগ্যামি। এবং মনে রাখবা অ্যাপোগ্যামির শুরুতে এ, শেষে ম। সো এর এক্সাম্পল হচ্ছে অ্যালিয়াম। তাহলে ভুলবা না, অ্যাপোগ্যামি শুরুতে এ, শেষে ম, শুরুতে এ, শেষে এম। আর অ্যাপোস্পোরি সেখানে র আছে, হায়রে সিয়াম, হায় রে সেখানেও র আছে। তাহলে বল অ্যাপোস্পোরির এক্সাম্পল কি থাকবে? বল অ্যাপোস্পোরি র, হায় রে সিয়াম, কি করলি তুই? অ্যাপোস্পোরি। ওকে। আর অ্যাপোগ্যামি শুরুতে এ, শেষে ম। অ্যাপোগ্যামি শুরুতে এ, শেষে ম। অ্যালিয়াম শুরুতে এ, শেষে ম, শুরুতে এ, শেষে ম। এগুলো ফ্রি ক্লাস ভাই, এগুলো কোর্সের ভিতর না, এগুলো ফ্রি ক্লাস। এই অধ্যায়টা করো, শেষ। এইবার আসো নাম দেখেই বলো। তাহলে দেখো, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য কোষ, যেমন সহকারী, প্রতিপাদ ইত্যাদি বলছে, সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে যদি ভ্রূণ তৈরি হয়, সেটা হচ্ছে অ্যাপোগ্যামি। এইবার বলো তো, নাম শুনেই বলো, সবাই বলো, এমব্রায়ো মানে কি? ভ্রূণ। আর অ্যাডভান্স মানে কি? এই যে তোমরা অ্যাডভান্স ক্লাস করছো, অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে একটু আগে। তো নর্মাল নিয়ম কি ছিল বাবুরা? নর্মাল নিয়ম কি ছিল? নর্মাল নিয়ম ছিল আগে ভ্রূণথলি তৈরি হবে। এই যে নর্মাল তো এখান থেকে ভ্রূণথলি তৈরি হবে, কিন্তু একটু আগে দেখলাম দেহকোষ ভ্রূণথলি তৈরি করছে, তারপরে ভ্রূণথলির ডিম্বাণু নিষেক ছাড়া ভ্রূণ তৈরি করছে, ঠিক কি না? কিন্তু যদি কখনো এমন হয় যে ভ্রূণথলি গঠন ছাড়াই, অর্থাৎ এই ভ্রূণথলিটা গঠন হয়ই নাই, দেহকোষ সরাসরি ভ্রূণ বানাইছে, ওই যে বললাম যে পাচ্ছে সেই কি ভ্রূণ বানাচ্ছে, তাহলে ভ্রূণ তৈরি হচ্ছে এবার দেহকোষ থেকে সরাসরি। মাঝখানে কিন্তু ভ্রূণথলি হওয়া উচিত ছিল, তারপর তার ভেতরের জিনিস থেকে ভ্রূণ তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু এবার এগুলো কিছুই হয় নাই, দেহকোষ থেকে সরাসরি ভ্রূণ তৈরি হয়েছে। তাহলে এই যে ভ্রূণ, এই যে এমব্রায়ো,
একটু অ্যাডভান্স হয়ে গেল না, তাই এটাকে বলে অ্যাডভান্টেটিভ এমব্রায়োনি। তোর কিন্তু মুখস্থ রাখা লাগছে না, অপশন দেখেই বুঝতে পারবি। যখনই প্রশ্ন করবে যে ডিম্বকের ডিম্বকত্বক বা নিউসেলাস মানে দেহকোষ এরা ভ্রূণথলি গঠন ছাড়াই, যখনই তুমি এই লাইনটা দেখবা, যখনই তুমি এই লাইনটা দেখবা যে ভ্রূণথলি গঠন ছাড়াই মানে একটা ধাপ ছাড়াই, একটা ধাপ ছাড়া মানে কি ভাইয়া? অ্যাডভান্স। একটা ধাপ ছাড়া মানে কি? অ্যাডভান্স। যখনই তুমি দেখবা ভ্রূণথলি গঠন ছাড়াই, তাহলে বুঝে যাবা অ্যাডভান্স কাহিনী হয়েছে। যখনই তুমি দেখবা ডিম্বাণু ছাড়া, এই ডিম্বাণু কি? গ্যামেট। ছাড়া মানে কি? অ্যাপো। তো গ্যামেট ছাড়া অ্যাপোগ্যামি, গ্যামেট ছাড়া অ্যাপোগ্যামি। পারবি না? দেখলেই পারবি। এখন এই যে আমরা আগের পেজে পড়লাম পার্থেনোজেনেসিস, সেখানেও কাহিনী হয় নাই, বাচ্চা হইছে। এই যে একটু আগে এই তিনটা পড়লাম, এখানেও কাহিনী হয় নাই মানে নিষেক হয় নাই, বাচ্চা হইছে। তাহলে এই যে চারটা জিনিসে নিষেক হলো না কিন্তু বাচ্চা হয়ে গেল, এজন্য এই চারটাকে একসাথে বলে এ মানে কি? না। গ্যামো, গ্যামো মানে কি? মিলন। অর্থাৎ গ্যামো মিলন হয়নি কিন্তু স্পার্মি ভ্রূণ হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। স্পার্মি মানে ভ্রূণ বোঝায়। ওই যে পরিভ্রূণ, ওর ইংলিশ কি পড়েছিলি? পেরিস্পার্ম। আবার বোঝ, আগের পেজে পড়ছি পার্থেনোজেনেসিস, সেখানে নিষেক ছাড়া ডিম্বাণু ভ্রূণ হয়েছে। একটু আগে পড়লাম অ্যাপোস্পোরি অ্যাপোগ্যামি, অ্যাডভান্টেটিভ এমব্রায়োনি, এখানেও নিষেক হয় নাই, ভ্রূণ হয়েছে। তাহলে এই চারটা জায়গায় নিষেক ছাড়াই ভ্রূণ হয়েছে। তার মানে গ্যামো মিলন হয় নাই কিন্তু স্পার্মি ভ্রূণ হয়েছে, তাই এদেরকে একসাথে বলে গ্যামোস্পার্মি। এদেরকে একসাথে বলে গ্যামোস্পার্মি, গ্যামোস্পার্মি। এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা ভাইয়া? ইনশাল্লাহ সাদ ভাই, কালকে আমিও ক্লাস নিব কেমিস্ট্রি ইনশাল্লাহ। এইবার এইখানে আসো, এই তো শেষ। সাদ ভাই জানে যে শেষ হয়ে গেছে, ভাই একটু বলেন ওদের যে এই যে শেষ, এই যে দেখো, এরপরে শুধু রিডিং দিয়ে দিব, শেষ, এটাই লাস্ট। এখানে একটু বোঝানোর জন্য সময় লাগছে, কারণ আমি দাগায় দিয়ে চলে গেলাম এগুলো পড়িস তা না, কারণ তুমি তো জীবনে পড়োই নাই, তোমার একটু তো কনসেপ্ট দিতে হবে। আচ্ছা, এভাবে তুমি অনেক জায়গায় নাও পাইতে পারো, যেভাবে আমি এই কথাগুলো বোঝালাম। তাকাও এদিকে, এখন এই লাইনটা দেখো, এই লাইনটা একটু বুঝি কি বলছে। অ্যাগামোস্পার্মি বুঝবা কিনা চেষ্টা করি, বিশাল সাহসের কাজ করি। অ্যাগামোস্পার্মি মানে কি? যেখানে নিষেক হয় না কিন্তু বাচ্চা হয়। এখন ধরো তুমি বলতেছো অ্যাগামোস্পার্মির জন্য পরাগায়ন দরকার, এটা কি মানুষ বিশ্বাস করবে? কথাটা বুঝলা না? পরাগায়ন হলে কি হয়? নিষেক হয়। পরাগায়ন হলে কি হয়? নিষেক হয়। তো অ্যাগামোস্পার্মির জন্য যদি পরাগায়ন দরকার হয়, তাহলে এইটা একটা আনবিলিভেবল কথা না? কারণ আমরা একটু আগেই শিখলাম অ্যাগামোস্পার্মিতে নিষেক হয় না, কিন্তু আমরা আবার বলতেছি অ্যাগামোস্পার্মির জন্য পরাগায়ন আবশ্যক। তাহলে এটা একটা ভুয়া কথা না? এই জন্য এটাকে বলা হয় ভুয়াগামী, সিউডোগ্যামি। তাহলে কখনো যদি বলে সিউডোগ্যামি কি, বুঝবা এটা একটা ভুয়া কথা। অর্থাৎ অ্যাগামোস্পার্মির জন্য যদি পরাগায়ন দরকার হয়, যেটা একটা ভুয়া জিনিস, মানে এটা আসলে কেমন কেমন জিনিস, তাই না? এটা একটা ভুয়া মিলন যে অ্যাগামোস্পার্মি, এটা এখানে তো নিষেক হবেই না, তাহলে পরাগায়ন কেন দরকার হবে? কিন্তু অনেকের হয়। তাহলে যখন অ্যাগামোস্পার্মির জন্য পরাগায়ন আবশ্যক হবে, তখনই এটাকে বলবো সিউডোগ্যামি, মানে ভুয়া ব্যাপার স্যাপার। ফাইনালি আমরা একটা জিনিস বুঝলাম, আমরা গত ক্লাসে এবং আজকে মিলে একটা জিনিস শিখছিলাম, সেইটা হলো সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন শুক্রাণু যুক্ত হলো, এই জিনিসটা পরবর্তীতে হয়ে গেল শস্য। আর ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু হয়ে গেল, এই জিনিসটা পরবর্তীতে হয়ে গেল ভ্রূণ। এবং আমরা একটা জিনিস ধারণা করেছিলাম যে নিষেক যদি না হয়, নিষেক যদি না হয় তাহলে ভ্রূণ সৃষ্টি হবে না, শস্য সৃষ্টি হবে না। আগে থেকে বিজ্ঞানীদের একটা ধারণা ছিল যে ভ্রূণ এবং শস্য তৈরির জন্য নিষেক মাস্ট মাস্ট মাস্ট। কিন্তু একটু আগে আমরা বুঝতে পারলাম যে নিষেক ছাড়াও ডিম্বাণু ভ্রূণ হয়ে যাইতে পারে। তো যেহেতু নিষেক ছাড়াও ডিম্বাণু ভ্রূণ হয়ে যাইতে পারে, তাহলে আমরা এখন কথাটাতে একটু চেঞ্জ নিয়ে আসব। কি চেঞ্জ? ভাইয়া ভাইয়া নিষেক হতে গেলে তার আগে কি হইতে হয়? পরাগায়ন। নিষেক হতে গেলে তার আগে কি হতে হয়? পরাগায়ন।
তাহলে এতদিন আমরা কি জানতাম? আগে বিজ্ঞানীরা জানতো যে নিষেকের ফলে ভ্রূণ এবং শস্য তৈরি হয়। যেহেতু আমরা একটু আগে দেখতে পেলাম যে নিষেক ছাড়াও ভ্রূণ তৈরি হয়, তাহলে এখন কিন্তু আর আমরা বলবো না যে ভ্রূণ তৈরির জন্য নিষেক অবশ্যই দরকার, কারণ নিষেক ছাড়াও ভ্রূণ হচ্ছে, আর নিষেক হতে গেলে পরাগায়ন। তাহলে বল, ভ্রূণ তৈরির জন্য পরাগায়ন আবশ্যক না আবশ্যক না? আবশ্যক না, কারণ পরাগায়ন ছাড়া অর্থাৎ নিষেক ছাড়াও ভ্রূণ তৈরি হয়। কিন্তু পরাগায়ন না হলে কখনোই শস্য তৈরি হবে না, কারণ শস্য তৈরি হইতে গেলে তোমাকে ওই যে দ্বিনিষেক ঘটাইতেই হবে। নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হইতে পারে, শস্য তৈরি হইতে পারে না। তাহলে এই জন্য এই লাইনটা একটু লিখছে যে শ্বাস মানে কিন্তু শস্য, যে শস্য তৈরির জন্যই পরাগায়ন প্রয়োজন, ভ্রূণ তৈরির জন্য নয়। আগে ধারণা করা হইতো ভ্রূণ নিষেক ছাড়া হবে না, কিন্তু এই যে পার্থেনোজেনেসিসে আমরা কি দেখলাম যে নিষেক ছাড়াও ভ্রূণ হচ্ছে। চলো ভাইয়া, আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টার শেষ। পার্থক্যটার পাশে লেখো আর, রিডিং দিয়ে এখন নিজেই বুঝবা। এটাও বুঝাইছি, নিজে পড়লেই বুঝবা, অযৌন কি যৌন কি বুঝবা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। এই শাপলার মুখ্য জনন প্রক্রিয়া হচ্ছে অযৌন জনন। এটা টিউবার সৃষ্টির মাধ্যমে হয়। পরীক্ষা আসবে জাতীয় ফুল শাপলার জনন কি ধরনের? অযৌন। কি দিয়ে হয়? টিউবার বা শালুক সৃষ্টির মাধ্যমে হয়। আর জাতীয় ফল এবং জাতীয় বৃক্ষ, জাতীয় ফল কাঁঠাল আর বৃক্ষ আম, এদের দুজনারই যৌন জনন হয়। শেষ। উদ্ভিদের কৃত্রিম প্রজনন থেকে এই ধাপগুলো রিটেনে আসতো। তো আমি 26 ব্যাচের জন্য দুঃখিত, আমি এটা আর এখন রিটেনের জন্য পড়াচ্ছি না, মেইনলি যেহেতু 25 ব্যাচ। এই 3 নাম্বার পয়েন্টটা একটু মার্ক করো, ইমাসকুলেশন। সবাই আমার সাথে বলো, ই মানে এক্সিট মানে বের করে ফেলা। কাকে বের করে ফেলা? ম্যাসকুলিন। আমরা সবাই জানি ম্যাসকুলিন মানে পুরুষ, আর শন মানে প্রক্রিয়া। তাহলে ম্যাসকুলেশন মানে যে প্রক্রিয়ায় পরাগরেণুকে করা হয়, মানে এক্সিট করা হয়, বের করা হয়। খেয়াল করো, পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে পুংকেশর মানে পুরুষের জিনিসটাকে কি করা হয়? মেরে ফেলা বা সরিয়ে ফেলা হয়। এটাকেই বলা হয় ইমাসকুলেশন। প্রশ্ন হচ্ছে কেন ইমাসকুলেশন করা হয়? মনে করো এটা একটা উদ্ভিদের এটা হচ্ছে পোলা আর এটা হচ্ছে মাইয়া। তুমি চাচ্ছ তুমি কৃত্রিমভাবে প্রজনন ঘটাবা। তুমি চাচ্ছ এই মেয়ের গর্ভদণ্ডে তুমি কোনো একটা উদ্ভিদের পরাগরেণু এনে, মনে করো এটা একটা পরাগরেণু, তুমি চাচ্ছ কৃত্রিমভাবে এই পরাগরেণুটাকে তুমি এই মেয়ের গর্ভমুণ্ডে দিয়ে দিবা। তার মানে তুমি কৃত্রিম পরাগায়ন ঘটাবা। এখন দেখো তো, এর পাশে যদি এই পোলাটাকে রাখো, এটা কি ঠিক হবে? তুমি পরাগায়ন ঘটাবা, কিন্তু তুমি কি করছো? যে পরাগায়ন ঘটায় এরকম তাকে তুমি রেখে দিছো, কারণ এটা উভলিঙ্গ, তুমি রেখে দিছো। তাইলে তো সর্বনাশ, কারণ তুমি একটা কি করতে চাচ্ছ? তুমি একটা পর্যবেক্ষণ করতে চাচ্ছ যে আমি কৃত্রিম পরাগায়ন ঘটায় দেখবো কেমন বাচ্চা কাচ্চা হয়। কিন্তু তুমি যদি এই মামারে এখানে রেখে দাও, তাহলে দেখা গেল সে আগেই কাহিনী করে ফেলছে তোমার আগে। তখন দেখবা তুমি যখন পরাগায়ন করবা উল্টা পাল্টা রেজাল্ট আসবে, মিলবে না, কারণ মামা তো আগেই কিছু একটা দিয়ে দিয়েছে। এই জন্য তুমি কৃত্রিম পরাগায়ন করার আগে এই মামারে কাইটা ফেলা লাগবে কিনা বলো তো? এই মামারে কাইটা ফেলার নামই হলো ইমাসকুলেশন। তাহলে ইমাসকুলেশন কেন করলাম? যাতে এটা দিয়ে তার পরাগায়ন না হয়, অর্থাৎ স্বপরাগায়ন না হয়। নিজের শুক্রাণু দিয়ে পরাগায়ন মানে কি? স্বপরাগায়ন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমাসকুলেশন নাম থেকে বলো, মানে এক্সিট, ম্যাসকুলিন পুরুষকে এক্সিট করার প্রক্রিয়া, অর্থাৎ পুংকেশর সরিয়ে ফেলার প্রক্রিয়া। উদ্দেশ্য কি? স্বপরাগায়ন ঘটবে না। উদ্দেশ্য কি? স্বপরাগায়ন ঘটবে না। শেষ। আচ্ছা, এইখানে একটা জিনিস লাগবে, রোগ প্রতিরোধী জাত কি কি আছে? এই যে বিড়ি, এটা আবার খাওয়ার বিড়ি ভাইবো না। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র গাজীপুরের জয়দেবপুরে আছে। এই বিড়ি উদ্ভাবিত 4টা ধান, যেহেতু বিড়ি রাইস, 4টা ধানের জাত আছে। এই ধানগুলো তাদের মনে হয় বউ বাচ্চার নামে রাখছে। একটার নাম দিয়েছে মুক্তা, একটার নাম দিয়েছে গাজী আজমল, না সরি,
এই শুধু গাজী, শুধু গাজী। তাহলে আরেকটার নাম হচ্ছে হাসান। হাসান, হাসান স্যার নাই, এটা কোনো কথা? হাসান স্যারের বই হাসান স্যার থাকবে না? তাহলে অপশনে দিয়ে দিতে পারে কোনটি রোগ প্রতিরোধী জাত নয়? মুক্তা, গাজী আজমল, আবুল না গাজী, হাসান, আলিম। না এতগুলো তো দিবে না, তাতে একাধিক উত্তর হয়ে যাবে, মানে এরকম থাকতে পারে আর কি। তাহলে মোহিনী। তাহলে এই চারটা মনে রাখো। হ্যাঁ, এই চারটা না ছিল আরেকটা কই? মুক্তা, গাজী, মোহিনী, আরেকটা তো ছিল। তাহলে মনে হয় নিচে আছে। এই চলো তো একটু নিচে যাই। এই পাইছি, পাইছি, না পাই নাই। এই পাইছি, দাঁড়া, কই গেল? আচ্ছা, এটা পরে দেখবো না, ওখানে দাগা। এবার দেখো লেখা আছে এই বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র থেকে চারটা উপসি। এ বলতো, এই ঘুমাবো, এই বলতো উপসি মানে কি? উপসি কি মনে হয়? উপসি, উপসি। শেষ, শেষ, আর 2-3 মিনিট। উপসি মানে কি বলো? পারবা না? তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে রোগ প্রতিরোধী জাত কোনটা? তাহলে মুক্তা, গাজী, মোহিনী। হাসান স্যার নাই কিন্তু। আর উপসি মানে উচ্চ ফলনশীল। উপসি মানে কি? উচ্চ ফলনশীল। তো উচ্চ ফলনশীল জাত কি কি আছে দেখো। চান্দিনা মানে চান্দি নাই, মালা সব মাইয়ার নাম, শ্রাবণী, এই একটা বালাম ঢুকে গেছে, শাহী বালাম। তাহলে পরীক্ষা আসবে নিচের কোনটি উপসি? উপসি নাম না, এটা কিন্তু তোমার সাধারণ জ্ঞানও আসতে পারে। দেখবা পরীক্ষায় আসছে নদী ছাড়া পদ্মা কিসের নাম? তো পদ্মা তো নদী, নদী ছাড়া পদ্মা কিসের নাম? মরিচের নাম। তো এইগুলো আসবে, বিভিন্ন জাতের নাম কিন্তু পরীক্ষায় আসবে। বুঝতে পারছো? এই হুজুর ফু দিয়ে ভ্যানিশ করে দিস। তো ভাইয়া বাংলাদেশে যদি হয় বিড়ি, তাহলে ইন্টারন্যাশনাল হচ্ছে ইডি, এই আন্তর্জাতিকটা হচ্ছে ফিলিপাইনে অবস্থিত, মনে রাখিস। এইবার চলে আয়, ধান গবেষণা কেন্দ্র যদি বিড়ি হয়, বাদবাকি যত এগ্রিকালচার কৃষি আছে সবাইকে একসাথে বলে বাড়ি। তো বিড়ি উদ্ভাবিত উপসি ধান ছিল 4টা, কিন্তু বাড়ি উদ্ভাবিত উপসি গম 17টা। আলহামদুলিল্লাহ বল, একটারও নাম দেওয়া নাই। আলহামদুলিল্লাহ, বাইসে গেছি। এ আছে, 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 17টা নাই। কয়টা আছে? এইখানে বেটা সোলের নাম আছে ভাই, এখানে বেটা সোলের নাম আছে, দেখ পাইছি। মাইয়ারা নাই। বলাকা, এ বলাকা কি বেটা? বটা। ইলিয়াস, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, দেখা গেল রফিক, শফিক, সালাম, অনেক কিছু দিতে পারে। সওগাত। মনে রাখবা যত বেটা, বালাম বাদে যত বেটা সব ভুট্টা। ভুট্টা নামেও তো ভুট্টু বেটা, এই সব ভুট্টা। বুঝছো? বলাকা, কাঞ্চন, আনন্দ। দেখা গেল পরীক্ষার প্রশ্ন আসলো বরকত। বরকত কি? অপশন এ উন্নত উচ্চ ফলনশীল গম, উচ্চ ফলনশীল ভুট্টা, একজন পুরুষ, একজন শহীদ। বলছে বরকত কে বলে নাই, কে বললে কিন্তু ভাষা শহীদ হইতো। বরকত কি? তাহলে এটা একটা উচ্চ ফলনশীল ভুট্টা, সব বেটা ছেলের নাম। আচ্ছা মনে রাখো শালা ভুট্টা। এই শালা ভুট্টা, শালা ভুট্টা কি করেছে? উন্নত জাতের ভুট্টা আবিষ্কার করেছে কে? শালা, শালা ভুট্টা। আর যদি বলে ভুট্টা আবিষ্কার করে, এই ভুট্টা হচ্ছে, এই আমি এতক্ষণ সব ভুল পড়াইছি, ঘুম আসছে। এগুলো তো ভুট্টা না, ছি ছি, গম। ভুট্টা তো এখানে, শালা ভুট্টা। গম তো ভুট্টা না, ছি, শালা ভুট্টা। এগুলো গম। থুকু থুকু, আবার ফিরে আসো। বালাম বাদে যত বেটা ছোল সব গম। বালাম বাদে যত বেটা ছোল সব গম। ধরো কি বলতেছিস? শেষ, শেষ, এগুলো লাগবে না, শেষ, শেষ। এই যে পাইছি, এই যে বিড়ি উদ্ভাবিত, এই যে মুক্তা, গাজী, মোহিনী, মোহিনী, আর এই যে শাহিব আলম, এই যে রোগ প্রতিরোধী 4টা বলতেছিলাম না, ওইখানে 3টা ছিল। এই যে তোফায়েল হুজুর ফু দিয়ে এখানে পাঠাই দিস। তো ভাইজান সার সংক্ষেপ মানে কি? চ্যাপ্টার শেষ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলেছি হাসান স্যারের আমি বালামের একটা গান হয়ে যাক। ভাইয়া লাইভে আসেন, ভাইয়া লাইভে আসেন। আমি বলেছি যে হাসান স্যারের বইয়ের আর কিছু পড়া লাগবে না, কিন্তু আমি নিজে জানি আমি শুরুতে এই 2টা কথা পড়াই নাই, একটু পড়াই। ফুল কাকে বলে? রূপান্তরিত বিটপ,
এই লাইনটা দাগিয়ে ফেলো। প্রথম প্রথম একদম প্রথম পেজের ফুল কি রূপান্তরিত বিটপ, এটা দাগাও। আর পরের পেজ থেকে আমি একটা কথা পড়াই নাই, সেটা হলো এই জিনিসটা একটু দেখো। পরাগধানী মানে যে পরাগরেণু ধারণ করে, তাহলে হাসান স্যার আর পড়তে হবে না ইনশাল্লাহ। পরাগধানী মানে কি? পরাগরেণু যে ধারণ করে। এই পরাগধানীর মধ্যে একটা কোষ আছে, আর্কি মানে আদি, স্পোর মানে রেণু, যার নাম আর্কি স্পোরিয়াল কোষ। এবং এই কোষটা যেহেতু আদি রেণু কোষ, এখান থেকেই ভবিষ্যতে রেণু হবে। সো মনে কর এটা পরাগধানী, এর ভেতর আছে আর্কি স্পোরিয়াল কোষ। এই কোষ ভাগ হয়ে দুইটা কোষ হয়, একটা দেয়ালের দিকে যায়, তার নাম হয় দেয়াল কোষ। এই দেয়াল কোষ থেকেই ভবিষ্যতে প্রাচীর তৈরি হয়। আর যেটা কেন্দ্রে থাকে তার নামই হয় প্রাথমিক জনন কোষ। এটাই ভবিষ্যতে মাতৃকোষ হয়, যেটা মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু হয়। আমরা এইখান থেকে পড়ছিলাম। কিন্তু আবারও বলছি পরাগধানীতে থাকে আর্কি স্পোরিয়াল কোষ, সেটা দুই ভাগ হয়, দেয়ালের দিকে যায় দেয়াল কোষ, আর যেটা পরাগরেণু বানাবে তার নামই প্রাথমিক জনন কোষ। দেয়াল কোষ থেকে হয় প্রাচীর, আর প্রাথমিক জনন কোষ থেকে হয় পরাগ মাতৃকোষ, তারপর পরাগরেণু। এই যে যখন প্রাচীর তৈরি হয়, এই প্রাচীরের কয়েকটা লেয়ার থাকে। এর মধ্যে কোটি কোটি % ইম্পর্টেন্ট যে লেয়ারটা ভেতরে থাকে, স্টার চিহ্ন দাও, এটা খুব আসে, তাকে বলে ট্যাপেটাম। ভাইয়া খেয়াল করো, এটা পরাগধানী, এই ভেতরের লেয়ারটার নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটামের মধ্যে কি থাকে? পরাগরেণু থাকে। তাহলে প্রশ্ন হবে পরাগথলির সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম। আর এই যে পরাগরেণুগুলো তৈরি হলো, তারা এই ট্যাপেটামকে খেয়ে 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 পুষ্টি পায়। তাহলে পরাগরেণুর পুষ্টি দেয় কে? পরাগরেণুর পুষ্টি দেয় ভাইয়া, পরাগরেণুর পুষ্টি দেয় ট্যাপেটাম। এটা কোথায় লেখা আছে একটু দেখো তো। এটা কি উপরে লেখা আছে না? খুঁজে পাচ্ছি না। এই যে ট্যাপেটাম বিগলিত হয়ে পরাগরেণুর পুষ্টি দেয়। তাহলে ভ্রূণের পুষ্টি দেয় ভ্রূণ পোষক টিস্যু, পরাগরেণুর পুষ্টি দেয় ট্যাপেটাম। ভ্রূণের পুষ্টি দেয় ভ্রূণ পোষক টিস্যু, পরাগরেণুর পুষ্টি দেয় ট্যাপেটাম। ভুল করিস না। এরপরে এগুলো পড়াইছি। আর একই রকম একটা বক্স আছে স্ত্রীদের বেলায়। স্ত্রীদের বেলায় একই রকম একটা বক্স আছে। এই যে দেখ, পরাগধানীতে যেমন আর্কিস্পোরিয়াল কোষ আছে, ডিম্বকেও আছে আর্কিস্পোরিয়াল কোষ। একইভাবে দেয়াল কোষ প্রাথমিক জনন কোষ। দেয়াল কোষ প্রাচীর বানাবে, প্রাথমিক জনন কোষ স্ত্রীরেণু মাতৃকোষ, তারপর স্ত্রীরেণু হবে। এবং মনে রাখবি, মানুষের বেলায়, হাইড্রার বেলায়, সবার বেলায় সেম, তৈরি হবে 4টা, কিন্তু বাকি 3টাই নষ্ট হবে। যে প্রাণীতে পড়ছিস পোলার বডি হবে, এখানেও 4টার মধ্যে 3টা নষ্ট হবে। কাজ করবে কয়টা? একটা। সেই একটা থেকে যদি ভ্রূণথলি হয়, এটা মনস্পরিক, কিন্তু কখনো কখনো এক্সেপশন। গতদিন পড়ছি 1 2 4 পাপি পে। তো এই ছিল ভাইয়া আমার পড়া। আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম। আমি অন্তত কনফিডেন্স সহকারে বলতে পারি, এই চ্যাপ্টারে আবুল হাসান স্যারের বই থেকে মেডিকেল কেন, বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবুল হাসান স্যারের বই থেকে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। তবে অন্যান্য বইয়ের কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেইটা হয়তো বা লাগবে। সো আমরা ইনশাল্লাহ আমাদের মেডিকেল ব্যাচে সেইগুলোও সাথে পড়াই দিব। সো এখন ওই অতিরিক্তগুলো পড়ছি না, কারণ জীবনেও তোমরা অনেকেই পড়ো নাই, এটা প্রথম শুনলা। সত্যি সত্যি যদি তোমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাস মনোযোগ দিয়ে করতে পারো, আমার দৃঢ় বিশ্বাস এই চ্যাপ্টার তোমার একদম পানি পানি হয়ে যাওয়ার কথা। সো ভালো থেকো।